নীরব ফসলের মাঠ, শান্ত স্নিগ্ধ বাতাসে মোহমোহ চারিপাশ। মাঠের মাঝখান দিয়ে চলে গেছে বাড়ি ফেরার পথ। কিন্তু সন্ধ্যা নামলেই এই পথ হয়ে ওঠে আতঙ্কের নাম। অন্ধকার ক্ষেতের ভেতরে কাকতাড়ুয়া ছদ্মবেশে লুকিয়ে থাকে ভয়ঙ্কর সিরিয়াল কিলার। নিখুঁত প্যাটার্নে যে ধরা পড়েনি হাফ ডজন খুনের পরেও। ফলে প্রমাণ সাপেক্ষে জানা যায়নি আসল খুনি কে। বন্ধুরা, বলছিলাম দক্ষিণ কোরিয়ার কুখ্যাত সিরিয়াল কিলিংয়ের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত দ্য স্ক্যারক্রো সিরিজের কথা, যার প্রথম পর্বের গল্প আপনারা অলরেডি শুনেছেন। আসুন দেখি পরের পর্বে খুনির হদিস বের করা যায় কিনা। প্রায় হাফ ডজন খুনের পরে ডিটেকটিভ কাং তেজুর সন্দেহ হয় খুনি হয়তো লাইব্রেরিয়ান কি বেয়ম। কারণ রিপোর্টার জিওনের তোলা ফটোতে খুনির মুখ ঢেকে রাখা রুমালের সাথে কি বেয়মের রুমাল মিলে যাচ্ছিল। তবে কি বেয়মের প্রেমিকা সুনিয়ং বিশ্বাস করে কি বেয়ম নির্দোষ। তাই সে ডিটেকটিভ ভাই কাংয়ের বিরুদ্ধে গিয়ে কি বেয়মকে নিয়ে পালানোর প্ল্যান করে। কিন্তু কি বেয়ম একাই পালিয়ে গেলে সুনিয়ং নিজেও বেরিয়ে পড়ে। কিন্তু মাঠের ভেতরে যেতেই ছদ্মবেশী কেউ তাকে অ্যাটাক করে, যার উদ্দেশ্য ছিল খুন করা। তবে একই পথে কাংয়ের বন্ধু এবং একই অর্থে শত্রু প্রসিকিউটর সিয়ং যাচ্ছিল। সে সুনিয়ংয়ের ব্যাগ পড়ে থাকতে দেখে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। এতে খুনির সাথে যুদ্ধ করে সিয়ং নিজে মারাত্মক জখম হলেও সুনিয়ংকে উদ্ধার করে এবং কাংয়ের হাতে তুলে দেয়। এদিকে একই রাতে জুহি নামের একটা মেয়ে নিজেরই বাড়িতে ঘুমন্ত অবস্থায় খুন হয়। তার বাড়ির কাছাকাছি পথ থেকে দুজন পুলিশের হাতে কি বেয়ম গ্রেপ্তার হয় ঠিকই, তবে পুলিশের ভাষ্যমতে সে আবারও পালিয়ে যায়। এদিকে ঘায়েল হওয়া সিয়ং এবং অ্যাটাক হওয়া সুনিয়ং দুজনকে হাসপাতালে নেওয়া হয়। সিয়ংয়ের সার্জারির পরে ডাক্তার জানায় সে এখন বেশ ভালো আছে। ততক্ষণে সুনিয়ংয়েরও জ্ঞান ফিরে আসে। তার পাশে জিয়ন বসেছিল। সুনিয়ং জ্ঞান ফিরেই কি বেয়মের জন্য অস্থির হয়ে বেড থেকে নেমে আসে, আর তখনই তার ব্লিডিং শুরু হয়। ডাক্তার এসে চেক আপ করে জানায় সুনিয়ং 3 মাসের প্রেগনেন্ট। সুনিয়ং এখনই কাংকে কথাটা জানাতে বারণ করে। কাং কেবিনে এসে সুনিয়ংয়ের হাত টানাটানি করে এবং জানতে চায় কি বেয়ম তার ওপরে অ্যাটাক করেছিল কিনা। সুনিয়ং জানায় সে কি বেয়মকে গোডাউনে আটকে রেখেছিল যাতে পুলিশ তাকে খুঁজে না পায়। কিন্তু কি বেয়ম তাকেই গোডাউনে আটকে রেখে নিজে পালিয়ে যায়। তাই সুনিয়ং তার খোঁজে বের হয়ে নোটিস করে কেউ তাকে ফলো করছে। সে ভেবেছিল হয়তো পুলিশের লোক কি বেয়মকে ধরতে এসেছে। তাই কি বেয়মকে সতর্ক করতে সে দৌড় দেয়, আর তখনই সে গর্তে পড়ে যায়। কাং ধারণা করে সুনিয়ং পুরোপুরি সত্যি বলছে না। কাং একটু চাপাচাপি করে, তবে সুনিয়ং নিজের কথার ওপরই অটল থাকে। সুনিয়ং বলে কি বেয়ম নিজেই আত্মসমর্পণ করতে চাইছিল। এটা শুনে কাং বলে তাহলে তুই আমাকে ব্যাপারটা বললি না কেন? সুনিয়ং বলে সে কাংয়ের সাথে ব্যাপারটা শেয়ার করতে থানায় গিয়েছিল, কিন্তু কাং তখন থানায় ছিল না। সুনিয়ং থানার স্টাফদের কাছে শুনেছিল কি বেয়ম কিয়ং হোকে এমনভাবে মেরেছে তাতে সে হয়তো মারা যেতে পারে। তখন কিয়ং হোকে খুনের দায়ে কি বেয়মকে গ্রেপ্তার করা হবে। এসব শুনে সুনিয়ং আতঙ্কে আর কাউকে কিছু না বলে চলে এসেছিল। বোনের নির্বুদ্ধিতা দেখে কাং বিরক্ত হয়। কাং জানায় কিয়ং হো বদমাসটা মরেনি, তার জ্ঞান ফিরেছে। এটা শুনে সুনিয়ং কিছুটা নিশ্চিন্ত হয়। সে এখনও বিশ্বাস করে কি বেয়ম নির্দোষ। জিয়ং কাংকে সাইডে টেনে নিয়ে বলে কি বেয়মই যদি খুনি হতো তাহলে সুনিয়ংকে গোডাউনে আটকে রাখত না। তবে কাংয়ের মন থেকে সন্দেহ কাটছিল না। জিয়ং সুনিয়ংয়ের খেয়াল রাখার জন্য তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। সুনিয়ং আন্দাজ করছিল কি বেয়ম আরও বড় কোনো সমস্যায় ফেসে গেছে। তাই সে জিয়নের কাছে সত্যিটা জানতে চাইলে জিয়ন বলে দেয় কি বেয়ম সিরিয়াল মার্ডার কেসের সন্দেহভাজন আসামি। কথাটা শুনে সুনিয়ং নির্বাক হয়ে যায়। এটা সে বিশ্বাসই করতে চাইছিল না। এদিকে কাং হাসপাতালে সিয়ংয়ের কেবিনে যায়। সিয়ংয়ের এখনও জ্ঞান ফিরেনি। এই সময় সিয়ংয়ের বন্ধু সাংবেয়ম এসে হম্বিতম্বি শুরু করে কাংই হয়তো সিয়ংকে আহত করেছে। কাং সাংবেয়মের মাতলামিতে গুরুত্ব না দিয়ে সিয়ংয়ের ফ্যামিলির কাউকে খবর দিতে বলে। সাংবেয়ম জানায় সিয়ংয়ের ফ্যামিলির কেউ নেই, সে বাড়িতে একাই থাকে। ওর ফ্যামিলির বাকিরা অর্থাৎ বাবা মা এবং বড় ভাই হয়তো সিওলে থাকে। কাং সিয়ংয়ের নোটবুকটা নিয়ে বেরিয়ে যায়। সে নোটবুকে অনেক ফোন নম্বর পেলেও বাড়ির কারো নম্বর পায় না। এ সময় কাংয়ের খেয়াল হয় তার চাকরি ফিরিয়ে দেবার জন্য যে সুপারিনটেন্ডেন্ট সুপারিশ করেছিল তার নাম চা জুনিয়ং। নামের পদবিটা সিয়ংয়ের সাথে মিলে যাচ্ছিল। তাই কাং ধারণা করে এটাই হয়তো সিয়ংয়ের বড় ভাই।
তাই সে জুনিয়ংয়ের নম্বর খুঁজে তাকে ফোন করে জানায় সিইয়ং হাসপাতালে আছে। সিরিয়াল মার্ডার কেসের আসামিকে ধরতে গিয়ে সে ছুরিকাঘাত হয়েছে, সে এখন হাসপাতালে আছে। কাং এই নিউজটা তাকে জানায়। যদিও ভাইয়ের বিপদের কথা শুনে তার ভেতরে কোনো হাইচাই দেখা যায় না। সে সিইয়ংয়ের চেয়ে বরং সিরিয়াল কিলিং কেসের আসামির ব্যাপারে বেশ আগ্রহী ছিল। সিইয়ংয়ের ব্যাপারে জুনিয়ং বিরক্ত ভরে জিজ্ঞেস করে সিইয়ং সবার কাছে তার পরিচয় বলে বেড়ায় কিনা। কাং জানায় সে নাম এবং পদবীর মিল দেখে ধারণা করেছে ওরা দুজনে ভাই, এই জন্যই সে ফোন করেছে। এই পর্যায়ে কাং বিরক্ত হয়ে ফোন রেখে দেয়। এদিকে কি বেওমের বড় ভাই কি হোয়ান বিভিন্ন জায়গায় ফোন করে ভাইয়ের খোঁজ নিচ্ছিল। কেউই কি বেওমের খোঁজ দিতে পারছিল না। এ সময় কিছু জিনিসপত্র এগিয়ে দিতে কাং ওদের বাড়িতে আসে। কি হোয়ান কাংকে বাইরে নিয়ে গিয়ে জানতে চায় সে কি বেওমকে ধরার জন্য এসেছে কিনা। পাশাপাশি সে রিকোয়েস্ট করে তার মাকে যেন কাং কি বেওমের ব্যাপারে কিছু না জানায়। কি হোয়ান মাকে বলেছে কি বেওম গ্রামে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে, মা ঘটনা জানতে পারলে খুব কষ্ট পাবে। কাং বলে কি বেওমের ব্যাপারটা সে সেটেল করে ফেলবে, আপাতত কি বেওম ফিরলে যেন তার সাথে দেখা করে। ব্যাপারটা সেটেল হয়ে যাবে শুনে কি হোয়ান খুবই খুশি হয়। যাই হোক, কাং থানায় ফিরে যখন বলে কি বেওম আসল খুনি নাও হতে পারে, তখন কয়েকজন সার্জেন্ট এর বিরোধিতা করে। তারা সিনিয়র অফিসারের কাছে রিকোয়েস্ট করে যাতে কি বেওমকে ওয়ান্টেড ঘোষণা করে তার লাইব্রেরি আর বাড়ি সার্চের ওয়ারেন্ট বের করা হয়। তবে কাং সিইয়ংয়ের জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করতে বলে যাতে তার কাছে শুনে শিওর হওয়া যায় কি বেওমি তাকে অ্যাটাক করেছিল কিনা। এরই মধ্যে থানায় ফোন আসে জুহি নামের একটা মেয়ে নিজ বাড়িতে খুন হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থলে যায়। জুহিকেও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। তবে তারা শিওর হতে পারছিল না এটা সিরিয়াল কিলারের কাজ কিনা, কারণ এবারের প্যাটার্ন আলাদা। খুনি এখন পর্যন্ত কাউকে বাড়িতে ঢুকে হত্যা করেনি। খুনি নিয়ে আলোচনা হচ্ছিল, তখন সার্জেন্ট মেয়ংদো সার্জেন্ট হেয়ংগুকে জুহির বাড়ির পাশের রাস্তা দেখিয়ে বলে তারা তো গতরাতে কি বেওমকে এখান থেকেই গ্রেপ্তার করেছিল। তবে হেয়ংগু প্রসব করতে নামলে কি বেওম এই সুযোগে দৌড় দেয়। তারা বুঝতে পারছিল না টিমের বাকিদের এই কথাটা জানানো উচিত কিনা। এদিকে জুহিকে হত্যার কারণে প্রতিবেশীরা খেপে যায়। একের পর এক খুন হচ্ছে, অথচ পুলিশ খুনিকে ধরতে পারছে না। তাই পাবলিক পুলিশের ওপরে মারমুখী আচরণ করে, তাদের ওপরে ডিম ছুটতে শুরু করে। তাই পুলিশ সেখান থেকে দ্রুত পালিয়ে আসে। থানায় এসে তারা জানতে পারে সুপারিনটেন্ডেন্ট জুনিয়ং ইন্সপেকশনে আসছে। জুনিয়ং এসে কেসের তদন্তের ব্যর্থতার জন্য টিম লিডার মিস্টার কিমকে ডিমোশন দিয়ে অন্য জায়গায় বদলি করে দেয়। এছাড়া পুলিশ চিফ সহ আরও দুজন টিম লিডারকেও বদলি করে দেওয়া হয়। এরপরে সুপারিনটেন্ডেন্ট জুনিয়ং প্রেস কনফারেন্সে জানায় তদন্তের গতি বাড়ানোর জন্য ইনভেস্টিগেশন টাস্কফোর্স গঠন করা হবে। মিস্টার কিমের শান্ত স্বভাবের জন্য সবাই তাকে পছন্দ করত, তাই তার চলে যাওয়ায় টিমের সবাই তাকে সম্মানের সাথে বিদায় জানায়। তবে সবাই উপস্থিত থাকলেও সেখানে কাং উপস্থিত ছিল না। আসলে কাং মাঠের ভেতরে যাবার রাস্তায় দাঁড়িয়েছিল। কিম পথ দিয়ে যাবার সময়ে কাং তাকে থামায় এবং একটা নতুন ব্লেজার গিফট করে, কারণ কিমের ব্লেজার থেকে ডিমের দুর্গন্ধ আসছিল। কিম যাবার আগে কাংকে পরামর্শ দিয়ে বলে তুমি খুব ভালো ডিটেকটিভ, তবে সব কিছু একা করতে যেও না, যা করবে টিমের সবাইকে নিয়ে করো, ওরা সবাই দক্ষ। পরামর্শ দিয়ে কিম নিজের পথে চলে যায়। কাং থানায় ফিরে এসে দেখে জুহির ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে। হত্যার পূর্বে তাকে রেপও করা হয়েছিল, অথচ পাশের রুমেই তার বাবা মা ঘুমাচ্ছিল, ওরা টেরও পায়নি। জুহির বাড়িতে খুনির চুল আর ব্লাড স্যাম্পল পাওয়া গেছে। খুনি একজন পুরুষ এবং তার রক্ত বি গ্রুপের। অতীতে যে লাশগুলো পাওয়া গেছে সেগুলোরও কয়েকটাতে বি গ্রুপের রক্তের ট্রেস পাওয়া গেছে। তাই নতুন কোনো ইনফরমেশন বের না হওয়ায় সুপারিনটেন্ডেন্ট একটু বিরক্ত হয়। সুপারিনটেন্ডেন্ট এবার কাংকে জিজ্ঞেস করে তার মন্তব্য কী, এটাও সিরিয়াল কিলিং কেস কিনা। কাং জানায় তার মনে হয় না এটা সিরিয়াল কিলার করেছে, কারণ প্যাটার্ন মিলছে না। আগের খুনগুলো খোলা জায়গায় হয়েছে, অথচ এটা ঘরের ভেতরে ঢোকে। আবার এই মেয়েটার বয়স 14 বছর, যা আগের ভিকটিমদের বয়সের সাথে মিলছে না। তাছাড়া খুনির সে আইকনিক মোজা দিয়ে হাত পা বাঁধার ব্যাপারটাও এখানে ঘটেনি। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা হেয়ংগুকে বেশ উসখুস করতে দেখে সুপারিনটেন্ডেন্ট তার কী সমস্যা জিজ্ঞেস করে। তখন হেয়ংগু আর মেয়ংদো জানায় গতরাতে তারা কি বেওমকে জুহির বাড়ির পাশ থেকে পালানোর সময় গ্রেপ্তার করেছিল। তবে তাদেরকে ফাঁকি দিয়ে কি বেওম আবারও পালিয়ে যায়। এটা শুনে দুজনকে সাইডে নিয়ে কাং বকাঝকা করে। তখন দুজনে ভুল স্বীকার করে।
পাশাপাশি জানায় কিবেয়মকে তারা রাত 11টা নাগাদ ধরেছিল, যেটা সিয়ংয়ের ওপরে অ্যাটাক হবার পরের সময়। তাই হতে পারে কিবেয়মই আসল সিরিয়াল কিলার। পরিস্থিতি বিবেচনায় কাং ওদের সাথে আর কোনো তর্কে যায় না। এদিকে সুপারিনটেনডেন্ট জুনিয়ং হাসপাতালে সিয়ংয়ের সাথে দেখা করতে যায়। জুনিয়ং জানায় তাকে প্রেসিডেন্ট এবং তাদের বাবা এখানে আসতে বলেছিল। গত জুনের আন্দোলন নেক্সট নির্বাচনে বড় প্রভাব ফেলতে চলেছে। তাদের বাবা নির্বাচনে অংশ নেবে, তবে এর জন্য সিরিয়াল কিলিং কেসটা সলভ করা জরুরি। তাই জুনিয়ং বলে, চল দুই ভাই একসাথে কেসটা সলভ করি। জুনিয়ংয়ের ভাই সম্বোধন শুনে সিয়ং বলে, তাহলে তুই আমাকে ভাই হিসেবে মেনে নিচ্ছিস? আসলে ছোটবেলা থেকে সিয়ং বাবা এবং ভাইয়ের স্নেহ আদর কিছুই পায়নি, বরঞ্চ বাবার কাছে সে শুধু শাসনটাই পেয়েছে। স্কুলের রেজাল্ট খারাপ হলেই বাবা পশ্চাৎদেশ পিটিয়ে লাল করে দিত। শেষে মায়ের হাত পা ধরে অনুরোধে বাবা মার থামাতো, তবে তার রাগ থামতো না। বাবা স্পষ্ট ওয়ার্নিং দিত, এই বাড়িতে থাকতে হলে যোগ্যতার পরিচয় দিয়েই থাকতে হবে। বাবার কাছে পিটুনি খেয়ে আবার তাকে ভাইয়ের কাছে তাচ্ছিল্যের শিকার হতে হতো। জুনিয়ং সবসময় সিয়ংকে তার বাবার অবৈধ সন্তান হিসেবে ট্রিট করত। সিয়ংয়ের ভাই হিসেবে সে কখনো নিজেকে পরিচয় দেয়নি। তাই আজ জুনিয়ংয়ের মুখে ভাই সম্বোধন শুনে সিয়ং বলে, একটা সময় সে এই ভাই সম্বোধন শোনার জন্য ছটফট করত। এখন সে ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের কাছে আবদার করার বয়স অনেক আগেই পার করে আসছে। যাই হোক, জুনিয়ং হাসপাতাল থেকে বের হতেই তার কাংয়ের সাথে দেখা হয়ে যায়। পদবীতে জুনিয়ং কাংয়ের অনেক ওপরে র্যাঙ্কধারী, তবুও কাং তার সাথে মাথা উঁচু করে দাপটের সাথে বলে, আপনি নাকি স্পেশাল টাস্ক ফোর্স বানাচ্ছেন? তাহলে নিজের পাওয়ারের সঠিক ইউজ করে এমন টিম লিডার আনুন যে এই কেসটা সলভ করতে পারবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পা চাটা গোলামি করবে এরকম কাউকে আনবেন না। কাংয়ের কথা শুনে জুনিয়ং বেশ ক্ষেপে যায়। জানালা দিয়ে এই দৃশ্য দেখে সিয়ং খুব খুশি হয়। কাং ভেতরে ঢুকতেই সিয়ং জানতে চায়, তুই ওকে কি বললি যে এত ক্ষেপে গেল? আমাকে বল। সেম টেকনিক ইউজ করে আমি ওকে খেপাতে চাই। কাং সেই কথার গুরুত্ব না দিয়ে জানতে চায় সিয়ং খুনির চেহারা দেখেছে কিনা। সিয়ং জানায় সে চেহারা দেখতে পায়নি, যদিও কাং এক্সপেক্ট করেছিল সিয়ং হয়তো কিবেয়মের নামটা বলবে। সিয়ং নিজেও ব্যাপারটা বুঝতে পারছিল, তাই সে কাংকে জিজ্ঞেস করে এই কেসে কিবেয়মের নামটা আসার পর থেকেই কাং তাকে প্রোটেক্টের চেষ্টা করছে কেন। কাং বলে তার মনে হয়েছিল কিবেয়ম নির্দোষ, কিন্তু ওকে জুহির বাড়ির আশেপাশে দেখা গেছে। এটা জানার পরে তার ধারণাও পাল্টে গেছে। এখন কাংয়েরও কিবেয়মকে খুনি বলে মনে হচ্ছে। এদিকে সুনিয়ং এবং জিয়ন টেনশনে ছিল। কিবেয়ম এখনও তাদের সাথে যোগাযোগ করেনি, এমনটা আগে কখনোই ঘটেনি। অন্যদিকে কিবেয়মের বড় ভাই কিহোয়ান এখনও কিবেয়মকে খুঁজে বেড়াচ্ছিল। একজনের বাড়িতে খোঁজ নিয়ে কিহোয়ান বাস স্টপে দাঁড়িয়েছিল। তখন একটা বাস এসে থামে। সেয়কমান নামের একটা ছেলে বাস থেকে নামতে গিয়ে কিহোয়ানকে দেখে আর নামার সাহস পায় না। আসলে সেয়কমান খুব ঘাবড়েছিল, কারণ গতরাতে পুলিশ কিবেয়মকে গ্রেপ্তারের সময়ে একই পথ দিয়ে সেয়কমানও যাচ্ছিল। সে গ্রেপ্তারের পুরো দৃশ্যটা চোখের সামনেই দেখে। তখন মেয়ংদো তাকে থ্রেট দেয় যাতে সে কাউকে এই ব্যাপারে না বলে। আসলে কিবেয়মের পালিয়ে যাবার কথাটা সম্পূর্ণ মিথ্যা। সে এখনও মেয়ংদো আর হেয়ংগুয়ের কাছেই বন্দী আছে। ওরা কিবেয়মকে ক্রমাগত টর্চার করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে, তবে অনেক মার খাবার পরেও এখনও কিবেয়ম কিছুই স্বীকার করেনি। এরই মধ্যে কিবেয়মের বাড়ি আর লাইব্রেরিতে সার্চের ওয়ারেন্ট বেরিয়ে যায়। তাই পুলিশ ফোর্স নিয়ে কিবেয়মের বাড়িতে সার্চ করতে যায়। এ সময় সুনিয়ং আর জিওনও কিবেয়মের বাড়িতেই ছিল। পুলিশ কিবেয়মের রুমে কমিউনিজমের কিছু বই পায়। ওই সময় কমিউনিস্টদের দেশদ্রোহীর মতো ট্রিট করা হতো, তাই অলরেডি একটা ঝামেলায় কিবেয়ম ফেঁসে যায়। একটু পরে কাং সিয়ংকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে সোজা কিবেয়মের বাড়িতে চলে আসে। কিবেয়মের মা কাংকে দেখে একটু ভরসা পায় এবং বোঝানোর চেষ্টা করে কিবেয়ম কাউকে খুন করতে পারে না। তবে কাং স্পষ্ট বলে দেয় তারও সন্দেহ কিবেয়মই খুনি, তাই কিবেয়মকে অবশ্যই গ্রেপ্তার করা লাগবে। কাংয়ের কথা শুনে কিবেয়মের মা বেশ আপসেট হয়। সে কাংকে গালমন্দ করে বলে ওদের মা যখন ফেলে গিয়েছিল তখন তিনি ওদের মুখে খাবার তুলে দিয়েছিলেন, অথচ আজ কাংও কিবেয়মকে ফাঁসাতে চাইছে। এদিকে সুনিয়ং বমি করতে সাইডে দৌড় দিলে কাং কাছে গিয়ে জিজ্ঞেস করে জানতে পারে সুনিয়ংয়ের গর্ভে কিবেয়মের বাচ্চা। কাং এটা শুনে ক্ষেপে যায় আর বলে একজন সিরিয়াল কিলারের বাচ্চা তার গর্ভে কিভাবে থাকতে পারে। দুই ভাই বোনের আবারও তর্কাতর্কি শুরু হয়ে যায়।
জিওন ওদের মাঝে হস্তক্ষেপ করে ঝগড়া থামিয়ে সুনিয়ংকে সরিয়ে নিয়ে যায়। এদিকে কিবিয়মের ঘরে এখনও সার্চ চলছিল। তার একটা বইয়ের ভেতর থেকে একটা ফটো পাওয়া যায়। ফটোটা নিয়ে মেংদো কাংকে দেখিয়ে বলে, কাং আর কিবিয়ম এতটা ক্লোজ যেহেতু, তাই কাংয়ের এই কেস থেকে সরে যাওয়া উচিত। কাং ফটোটা হাতে নিয়ে দেখে। ফটোতে কাংয়ের বন্ধু এবং কিবিয়মকে দেখা যাচ্ছিল। কাং তার বন্ধুর বিয়েতে গিয়ে ফটোটা তুলেছিল। ফটোটা দেখে কাংয়ের কিছু একটা খেয়াল হলে সে ছুটে থানায় চলে যায়। এরপরে ফাইল ঘেটে ইনসুকের মিসিং ডেটটা বের করে। ইনসুক 13ই ডিসেম্বর রাত 8:30 নাগাদ নিখোঁজ হয়েছিল। ঠিক ওই দিনে ওই সময়ই কাং এবং কিবিয়ম বিয়েতে অ্যাটেন্ড করেছিল। কিবিয়ম যদি ওই সময়ে কাংয়ের সাথেই থাকে, তাহলে সে ইনসুককে কিডন্যাপ কিভাবে করেছিল? এরই মধ্যে আবার পুলিশের আরেক গ্রুপ কিবিয়মের লাইব্রেরিতে সার্চ করে একজন ভিকটিমের ব্যাগ উদ্ধার করে। এই এভিডেন্সটার কারণে কিবিয়ম এই কেসে আরও বেশি করে ফেঁসে যায়। ফলে কাংয়ের কিবিয়মকে নির্দোষ প্রমাণ করা প্রায় অসম্ভব হয়ে যায়। এ সময় আবার কিহওয়ান এসে কাংয়ের ওপরে রাগারাগি শুরু করে। কাংই নাকি কিবিয়মকে ফাঁসাচ্ছে। কাং বলে সে কাউকে ফাঁসাচ্ছে না, বরং কিবিয়মের লাইব্রেরিতে ভিকটিমের জিনিস পাওয়া গেছে। দুই ভিকটিম জিয়ংরিন এবং মিনজি দুজনেই মৃত্যুর আগে লাস্টবার কিবিয়মের লাইব্রেরি থেকে বের হয়েছিল। তাই সব প্রমাণ সাপেক্ষে কিবিয়মকে প্রাথমিক খুনি হিসেবে মনে করা হচ্ছে। এসব শুনে কিহওয়ান আর কিছুই বলতে পারে না। তবে কাংয়ের মনে নতুন করে আরেকটা সন্দেহ জাগে। যেহেতু ইনসুকের কিডন্যাপের সময়ে কিবিয়ম তার সাথেই ছিল, তাহলে একটা পসিবিলিটিস তো আছেই অন্য কেউ খুনগুলো করে কিবিয়মকে ফাঁসাতে চাইছে। এক্ষেত্রে কাংয়ের সবার আগে সন্দেহ যায় কিহওয়ানের দিকে, কারণ লাইব্রেরিতে কিবিয়ম ছাড়াও কিহওয়ানের অবাধ যাতায়াত আছে। তাই হতে পারে ভিকটিমের ব্যাগটা কিহওয়ানই লাইব্রেরিতে রেখেছিল। কাং কথাটা সিয়ংয়ের সাথে শেয়ার করতে গেলে সিয়ং একটু ক্ষেপে যায়, কারণ কিবিয়মকে সন্দেহভাজন হিসেবে ডিটেক্ট করায় সিয়ং ওপরমহল থেকে বেশ প্রশংসা পাচ্ছিল। তাছাড়া 10 মিনিট পরে প্রেস কনফারেন্সে সে কিবিয়মের নামটা ঘোষণা করতে যাচ্ছিল। আবারও আরেকজন সাসপেক্ট সামনে চলে এলে তার রেপুটেশন ডাউন হবে। কাং বিয়েবাড়ির ফটো দেখিয়ে প্রমাণের চেষ্টা করে ইনসুকের মৃত্যুর দিনে কিবিয়ম তার সাথেই ছিল। কাং সিয়ংকে চাপাচাপি করে, আপাতত সে যেন প্রেসের কাছে কিছু না বলে। এরপরে কাং হাসপাতালে গিয়ে কিহওয়ানের মেডিকেল রেকর্ড চেক করতে চায়, যাতে তার মেডিকেল রিপোর্ট খুনির সাথে চেক করে দেখা যায়। এ সময় নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের একজন সায়েন্টিস্ট কাংকে দেখে এগিয়ে আসে। সায়েন্টিস্টের নাম ইয়ন সেওক। কাং জানতে চায় নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের কারো তার সাথে কি দরকার থাকতে পারে। ইয়ন সেওক জানায় তাদের কাছে এমন টেকনোলজি আছে যা দিয়ে বিজ্ঞান ভিত্তিক উপায়ে সন্দেহভাজনের তালিকা কমিয়ে আনতে পারবে। সে রেডিও আইসোটোপ অ্যানালাইসিসের কথা বলে। ইয়ন সেওক বোঝানোর ভঙ্গিতে বলে, মানুষের হাতের ছাপ যেমন সবার আলাদা হয়, তেমনি চুলের গঠন এবং উপাদানও আলাদা হয়। বিশেষ করে মানুষের চুল অ্যানালাইসিস করে বোঝা যায় সে কোন পরিবেশে থাকে বা কী ধরনের কাজ করে। কিন্তু সমস্যা হলো রেডিও আইসোটোপ অ্যানালাইসিসের তখনও আদালতে গ্রহণযোগ্যতা ছিল না। ইয়ন সেওক বলে, সব কিছুরই একটা প্রথমবার থাকে। এখন পর্যন্ত কেউ এই টেকনোলজি ইউজ করেনি। তাই কাং যদি এটা ইউজ করে, হতে পারে পরবর্তীতে এটা আইনত গ্রহণযোগ্য হয়ে উঠবে। আপাতত কাং ইয়ন সেওকের কথাকে তেমন গুরুত্ব দেয় না, কারণ সে টিভির নিউজে দেখতে পায় সিয়ং প্রেস কনফারেন্সে কিবিয়মকে সন্দেহের কথা বলে দিয়েছে। নিউজ শুনে কাং রেগে সিয়ংয়ের কাছে ছুটে যায়। গিয়ে দেখে সিয়ং তার বাবা মুজিনের সাথে বসে মিটিং করছে। আসলে সিয়ং প্রেস কনফারেন্সে কাংয়ের বলা কথাটাই জানাতে যাচ্ছিল, কিন্তু এ সময় সেখানে তার বাবা মুজিন চলে আসে। বাবাকে দেখে সে আর বলার সাহস পায় না। তো কাংকে ঢুকতে দেখে সিয়ংয়ের বাবা বিরক্ত হয়। তবে কাং গুরুত্ব না দিয়ে বলে তার সিরিয়ালে বসে থাকার মতো এত সময় নেই। সে ঘৃণার সাথে সিয়ংকে বলে এই বুড়োটার ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত। সামনের স্থানীয় উপনির্বাচনের একজন হেভিওয়েট প্রার্থীর সাথে এভাবে কথা বলার জন্য সত্যি দম লাগে। তবে মুজিন তেমন কিছু মনে করে না। সে কাংকে দেখে বলে কাংকে তার বেশ চেনা চেনা লাগছে। তবে কাং জানায় তাদের কখনো দেখা হয়নি। যদিও কাং মুজিনকে ভালো মতোই চিনত। সে যখন ছোট ছিল, একদিন সুনিয়ং খুব অসুস্থ হয়ে পড়ে। এই সময় ওদের বাড়ির বাইরে গাড়ির ভেতরে মুজিন আর ওদের মা সময় কাটাচ্ছিল। কাং কোনো রকম সংশয় না করে গাড়ির কাছে গিয়ে ওদের একান্ত মুহূর্তে বাগড়া দিয়ে বলে তার বোন অসুস্থ, তাই তাদেরকে যেন হাসপাতাল পর্যন্ত লিফট দেওয়া হয়। মুজিন কাংকে জিজ্ঞেস করে আমাকে দেখে তোমার ভয় লাগছে না? কাং স্পষ্ট করে বলে
তার বোনের কিছু ঘটে যাবার ভয়টাই এখন তার কাছে সবচেয়ে বড়। তো কাংয়ের এমন দৃঢ়তা দেখে মুজিন তাদের গাড়িতে করে হাসপাতালে লিফট দেয়। আর এই দৃশ্যটাই মূলত সিয়ং আড়াল থেকে দেখে কাংকে ভুল বুঝেছিল। সে ভেবেছিল কাং আর সুনিয়ং তার বাবার অবৈধ সন্তান। সেই থেকে সিয়ং কাংকে ঘৃণা করত। যাই হোক, সিয়ংয়ের বাবা ওদেরকে স্পেস দিয়ে বাইরে চলে গেলে কাং সিয়ংয়ের ওপরে প্রেস কনফারেন্স নিয়ে রাগারাগি শুরু করে। সিয়ং বলে হতে পারে ইনসুকের কিডন্যাপের সময়ে কিবেয়ম কাংয়ের সাথে বিয়ে বাড়িতে ছিল, কিন্তু এটার ওপরে ভিত্তি করে নিশ্চিতভাবে তাকে নির্দোষ বলা যাবে না, কারণ ইনসুকের কিডন্যাপের সময়টা কারো জানা নেই। তার লাশটা পাওয়া গিয়েছিল মৃত্যুর কয়েকদিন পরে। লাশটা পচে গিয়েছিল, তাই মৃত্যুর এক্স্যাক্ট টাইম বলা সম্ভব না। তাই কিবেয়মই আপাতত তাদের মেইন সাসপেক্ট। কাং আবারও বিরোধিতা করলে সিয়ং বলে সে জানে সুনিয়ংয়ের গর্ভে কিবেয়মের বাচ্চা। আজ কিবেয়মের বাড়িতে সুনিয়ংকে বমি করতে দেখেই সেসব বুঝে গেছে। সিয়ং দাবি করে কাং নিজের অনাগত ভাগ্নির জন্য কিবেয়মকে প্রোটেক্ট করতে চাইছে। সিয়ং শর্ত দেয় কাং যদি আসল খুনিকে ধরে আনতে পারে তাহলে কিবেয়মের ওপর থেকে অভিযোগ তুলে নেওয়া হবে। এদিকে কিবেয়মকে এখনও আটকে রেখে টর্চার করা হচ্ছিল। সেখানে সিয়ং যায় এবং বকাঝকা করে বলে সে কিবেয়মকে কাস্টাডিতে নেবার নির্দেশ দিয়েছিল। যদিও ওরা চাইছিল কিবেয়মের মুখ থেকে স্বীকারোক্তি আদায় করে তারপরে তাকে কাস্টাডিতে নিয়ে যাবে, তবে কিবেয়ম অনেক মার খাওয়ার পরেও কিছুই স্বীকার করে না। তাই সিয়ং অন্য টেকনিক খাটায়। সে বলে কিবেয়মের লাইব্রেরিতে কমিউনিজমের বই রাখা ছিল, তার বাড়িতেও একই ধরনের বই ছিল। লাইব্রেরিটা মেনলি কিবেয়মের ভাই কি হোয়ানের, তাই তারা কমিউনিস্ট হিসেবে কি হোয়ানকে ফাঁসিয়ে দেবে। এক ছেলে খুনি, অন্য ছেলে কমিউনিস্ট। এই ট্রমা কিবেয়মের মা বয়ে বেড়াতে পারবে না। সমাজের লোকেরা তাকে নানানভাবে হেয় প্রতিপন্ন করবে। এসব শুনে কিবেয়ম ঘাবড়ে গিয়ে বলে সেসব অপরাধ স্বীকার করে নেবে। বিনিময়ে শর্ত দেয় তার পরিবারের যেন কোনো ক্ষতি না হয়। অন্যদিকে কাং নিরুপায় হয়ে ইয়নসেওকের কাছে যায় এবং মার্ডার স্পট থেকে কালেক্ট করা খুনির চুল দিয়ে বলে সে রেডিও আইসোটোপ অ্যানালিসিস করে দেখতে চায়। টেস্ট করে দেখা যায় খুনির চুলে টাইটেনিয়াম, সোডিয়াম এবং ক্লোরিনের মাত্রা অনেক বেশি। ইয়নসেওক বুঝিয়ে বলে টাইটেনিয়ামের মাত্রা বেশি মানে খুনি এমন জায়গায় থাকে যেখানে টাইটেনিয়ামের আধিক্য বেশি, অর্থাৎ সে হয়তো কোনো লোহা বা ওয়েল্ডিং কারখানায় কাজ করে। আর সোডিয়াম এবং ক্লোরিন হলো ঘামের উপাদান, অর্থাৎ খুনি সবসময় হয়তো ঘামে ভিজে থাকে। তার মানে পুরো অর্থ দ্বারায় খুনি কোনো কারখানাতে কাজ করে এবং সবসময় ঘামের ওপরেই থাকে। এবার কাং কি হোয়ানের ব্লাড টেস্টের রিপোর্ট কালেক্ট করে। ভিকটিমদের মার্ডার স্পটে ট্রেস করা খুনির রক্ত ছিল বি গ্রুপের, তবে কি হোয়ানের রক্ত এবি গ্রুপের। তবুও শিওর হতে কাং লাইব্রেরিতে গিয়ে গোপনে কি হোয়ানের রক্তের স্যাম্পল নিতে চেষ্টা করে। কি হোয়ানের হাত কেটে গেলে রক্ত মুছে দেবার অজুহাতে কাং রক্ত কালেক্ট করে নিচ্ছিল। এ সময় সেখানে জিয়ন চলে আসে এবং এই দৃশ্য দেখে সে কাংয়ের উদ্দেশ্য বুঝে যায়। তাই জিয়ন রাগারাগি করে বাইরে চলে গেলে কাং তাকে বোঝাতে নিজেও বাইরে চলে আসে। জিয়ন রেগে বলে কিবেয়মকে ফাঁসিয়েও তোমার স্বাদ মেটেনি, আবার কিহোয়ানকে ফাঁসাতে চাইছো। এই সময় কিহোয়ানও সেখানে চলে আসে এবং সেও বুঝে যায় কাং তাকে হেল্প করতে না, বরং তার রক্তের স্যাম্পল কালেক্ট করতে এসেছিল। কিহোয়ান প্রচণ্ড দুঃখ পেয়ে বলে তার রক্ত এবি গ্রুপের। কাং চাইলে যত খুশি রক্ত নিয়ে টেস্ট করে দেখতে পারে। কাং ক্ষমা চেয়ে বলে সে আর কিহোয়ানকে সন্দেহ করে না। তো এরপরে জিয়ন কিহোয়ানের হাতে ব্যান্ডেজ করিয়ে দেয়। সায়েন্টিস্ট ইয়নসেওক বলেছিল খুনি হয়তো কোনো কারখানায় কাজ করে, তাই কাং জানতে চায় কিবেয়মের কোনো বন্ধু কারখানায় কাজ করে কিনা। কিহোয়ান জানায় ইলিয়ন ইন্ডাস্ট্রিজে কিবেয়মের এক বন্ধু কাজ করে। তো কাং এবার খোঁজ নিতে সেখানে চলে যায়। সেখানে রেজিস্টার ঘেটে লি জংসুং নামের কিবেয়মের বন্ধুটার ডিটেলস দেখে কাং হতাশ হয়, কারণ তার রক্ত ও গ্রুপের, খুনির বি গ্রুপের সাথে মিলছে না। ফলে এই লিডটাও বন্ধ হয়ে যায়। এদিকে কিবেয়মকে অফিসিয়ালি অ্যারেস্ট দেখিয়ে আনা হয়। খবর পেয়ে প্রেস ও থানার সামনে ভিড় জমায়। তবে আপাতত কেউ কোনো তথ্য না দিলেও প্রেস বুঝে যায় কিবেয়মই সিরিয়াল কিলিং কেসের আসামি। একটু পরে কাং এসে কিবেয়মকে পার্সোনালি জিজ্ঞাসাবাদ করে সে খুন করেছে কিনা। কিবেয়ম সোজাসাপটা দোষ স্বীকার করে নেয়। কাং জিজ্ঞেস করে আত্মসমর্পণ যদি করারই ছিল তাহলে সে এতদিন পালিয়ে বেরোলো কেন। কিবেয়ম বলে সে নিজের পরিবারের সেফটির কথা ভেবে সব স্বীকার করেছে। এবার কাং খেপে যায় আর কিবেয়মকে যাচ্ছে তাই ভাবে বকাঝকা করে। কাং ধরিয়ে নিয়েছে
কি বেয়মই আসল খুনি। সে বাইরে এসেও বিভিন্ন জিনিসের ওপরে রাগ ঝাড়তে থাকে। এই সময় সুনিয়ং আর জিওন থানায় আসলে কাং জানায় কি বেয়ম অপরাধ স্বীকার করে নিয়েছে। সুনিয়ং কথাটা বিশ্বাস করতে পারছিল না। সে অভিযোগ করে কাং কি বেয়মকে মারধর করে স্বীকারোক্তি আদায় করেছে। কাং বলে কি বেয়মকে থানায় আনা মাত্রই সে সব স্বীকার করেছে। সুনিয়ং কান্নাকাটি শুরু করলে কাং তাকে কাঁদতে নিষেধ করে আর গর্ভের বাচ্চাটা অ্যাবর্শন করতে বলে চলে যায়। এদিকে কি বেয়ম ধরা পড়ায় সুপারিনটেন্ডেন্ট জুনিয়ং বেশ আপসেট হয়, কারণ সে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বানিয়ে খুনিকে ধরতে চেয়েছিল। টিম বানানোর আগেই খুনি ধরা পড়ায় সে আর এই কেসে ক্রেডিট নিতে পারে না। এই জন্য সে কেসের ক্রেডিট নেবার জন্য অন্য প্ল্যান ভাবতে থাকে। আরেকদিকে সুনিয়ং কি বেয়মের সাথে দেখা করার জন্য অস্থির হয়েছিল। সে সিয়ংকে রিকোয়েস্ট করলে সিয়ং তাকে 5 মিনিটের জন্য দেখা করার সুযোগ করে দেয়। সুনিয়ং কি বেয়মকে জিজ্ঞেস করে তুমি তো খুন করনি, তবুও দোষ স্বীকার করছো কেন? সুনিয়ংয়ের কথা শুনে কি বেয়ম হেসে ফেলে, কারণ এখন পর্যন্ত একমাত্র সুনিয়ংই তাকে বিশ্বাস করলো। সুনিয়ং কি বেয়মকে জানিয়ে দেয় তার গর্ভে কি বেয়মের সন্তান, তাই সন্তানের কথা চিন্তা করে হলেও সুনিয়ং কি বেয়মকে লড়াইয়ের পরামর্শ দেয় আর নিজেকে নির্দোষ প্রমাণিত করে তার কাছে ফিরে আসতে বলে। এরপরে পুলিশ কি বেয়মকে ভেতরে নিয়ে চলে যায়। একটু পরে কি বেয়মের স্টেটমেন্ট রেকর্ড করা হয়। পাশাপাশি ভিকটিম পার্ক এসুককে, মানে যার ব্যাগ লাইব্রেরিতে রাখা ছিল, তাকে ডেকেও পর্দার আড়াল থেকে কি বেয়মের কণ্ঠ শোনানো হয়। যদিও এসুক শিওর ছিল না, তবুও ধারণা করে হয়তো কি বেয়মই তাকে অ্যাটাক করেছিল। তো এরপরে এসুকের ব্যাগ ফিরিয়ে দেওয়া হয়। এসুক ব্যাগ হাতিয়ে দেখে ভেতরে একটা দেশলাই বক্স আছে, যেটা তার না। দেশলাই বক্সটা সে সার্জেন্ট মেংদোকে দেখিয়ে জানায় এই জিনিসটা তার না, তবে মেংদো তেমন গুরুত্ব দেয় না। এসুক বেরিয়ে যাচ্ছিল, তখন জিয়ন তাকে কথা বলার জন্য আটকায়। জিয়ন তাকে কি বেয়ম সহ তার কয়েকজন বন্ধুর ফটো দেখিয়ে জিজ্ঞেস করে এদেরকে চিনে কিনা। এসুক এদের কাউকেই চিনতে পারে না। জিয়ন বলে এরা সবাই লাইব্রেরিতে নিয়মিত যাতায়াত করত। এরপরে জিয়ন সন্দেহ প্রকাশ করে বলে আমার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগছে। আমি যদি খুনি হতাম তাহলে ব্যাগটা আপনার বাড়ির সামনে ভয় দেখানোর জন্য ফেলে আসতাম। যেই ব্যাগে আপনার আইডি কার্ড সহ অন্যান্য জিনিসপত্র আছে সেটা নিজে ফাঁসার জন্য আমি লাইব্রেরিতে কেন রেখে দেব? এইসুক লজিকটা বুঝতে পারছিল ঠিকই, তবে সে তেমন গুরুত্ব দেয় না। তবে সে দেশলাই বক্সটা জিয়নকে দিয়ে জানায় এটা কেউ তার ব্যাগের ভেতরে রেখেছে। জিয়ন দেশলাই বক্সটা নিজের কাছে রেখে দেয় যাতে এটার হদিস বের করা যায়। এই ধরনের দেশলাই বক্স প্রমোশনের জন্য বানানো হয়। এই দেশলাই বক্সে একটা হোটেল বা বারের প্রমোশন ছিল, তাই সে ভাবে ওখানে গেলে হয়তো কিছু জানা যেতে পারে। এদিকে কাং থানায় এসে কি বেয়মের স্টেটমেন্ট দেখে দেহকে বলে এগুলো তো তারা আগে থেকেই জানে। তাছাড়া স্টেটমেন্টের সাথে বাস্তবতার অনেক কিছুই মিলছে না। বিশেষ করে কি বেয়ম স্টেটমেন্ট দিয়েছে মিয়নকে কিডন্যাপের সময়ে সে আগে থেকেই মুখে রুমাল বেঁধেছিল, অথচ বাস্তবে খুনি মিয়নকে কিডন্যাপের পরে জিয়নকে কিডন্যাপের সময় মুখে রুমাল বেঁধেছিল। এই ব্যাপারটা একেবারেই মিলছে না। কথা জিজ্ঞেসের জন্য কাং কি বেয়মের কাছে গিয়ে দেখে হেয়ংগু আর মেয়ংদো কি বেয়মকে মারধর করছে। কাং সাথে সাথে প্রতিবাদ করে বলে কাস্টাডির আসামিকে টর্চার করা বেআইনি। কাং কি বেয়মের শরীর চেক করে দেখে অনেক মারের দাগ। এই দাগগুলো আজকের মারের না। তাই কাং বুঝে যায় কি বেয়মকে গ্রেপ্তারের পর থেকে ওরা লুকিয়ে রেখেছিল আর পালিয়ে যাবার মিথ্যা কথা ছড়িয়েছিল। দুজনে ধরা পড়ে কাংয়ের কাছে স্বীকার করে কি বেয়মকে আটকে রেখে স্টেটমেন্ট আদায় করা সিয়ংয়ের প্ল্যান ছিল। এটা শুনে কাং সিয়ংয়ের কাছে ছুটে যায়। কাং সিয়ংকে তার বাড়ির সামনেই পেয়ে যায়। কাং প্রথমেই সিয়ংকে একটা ঘুষি মেরে দেয়। এরপরে দুজনের মাঝে ফাইট শুরু হয়ে যায়। কিছুক্ষণ মারামারির পরে দুজনেই ক্লান্ত হয়ে পড়ে। কাং বলে তোকে কিছু সময়ের জন্য বিশ্বাস করাই আমার ভুল ছিল। সুনিয়ংকে বাঁচানোর পরে আমি ভেবেছিলাম তুই ভালো হয়ে গেছিস, কিন্তু আমার ধারণা ভুল। মাসুদ হয়তো ভালো হয়ে যাবে, তবুও তুই ভালো হবি না। কাং দাবি করে সিয়ং কি বেয়মকে বিনা দোষে ফাঁসিয়েছে, তাই কাং কি বেয়মকে ছেড়ে দিতে বলে। তবে সিয়ং জানায় সে কি বেয়মকে ছাড়তে পারবে না। আসলে এই কেসটার ওপরে সিয়ংয়ের অনেক কিছু নির্ভর করছিল। চেয়ারম্যান কিমের মেয়ের সাথে তার বিয়ে, তার বাবার নির্বাচনে জয়লাভ, সব কিছুই এই কেসের ওপরই ডিপেন্ড করছে। এই ব্যাপারগুলো সিয়ং কাংকে বলতে পারছিল না, তাই ভুল বুঝে কাং চলে যায়। যাবার আগে কাং থ্রেট দিয়ে যায় সে সিয়ংয়ের ব্যাপারে অনেক কিছু জেনে গেছে। সে সিয়ংকে জাস্ট ওয়েট করতে বলে।
এরপরে সব এমনি বের হয়ে যাবে। সিয়ংও ঝাড়ি মেরে দেয়, সে দেখবে কাং কী করতে পারে। যদিও একটা অজানা ভয় সিয়ংয়ের ভেতরে ঠিকই পীড়া দিচ্ছিল। যাই হোক, পরের দিন কাং সুপারিনটেন্ডেন্ট জুনিয়ংয়ের সাথে দেখা করে। সে জুনিয়ংকে বলে কি বেয়ম নির্দোষ, তাকে মারধর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে, সেই প্রমাণের চিহ্ন তার শরীরেই রয়েছে। এছাড়া একটা খুনের সময়ে কি বেয়ম কাংয়ের সাথে ছিল, এটাও তার নির্দোষ প্রমাণের একটা এলিবাই। কাং ভরসা দেয় সে আসল খুনিকে খুঁজে বের করবে, বিনিময়ে কি বেয়মকে হাসপাতালে চিকিৎসার সুযোগ দিতে হবে। জুনিয়ং রাজি হয়ে গেলে পরের দিন কি বেয়মকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রওনা দেবার আগে কাং কি বেয়মকে বলে খুনি হয়তো তার পরিচিত, আর জিওনের ভাষ্য মতে খুনির হাত মেয়েদের মতো নরম, তাই এরকম কাউকে কি বেয়ম চেনে কি না কাং জিজ্ঞেস করে। কি বেয়ম এমন কারো কথা মনে করতে পারে না। কাং জানতে চায় কি বেয়মকে অবৈধভাবে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, এর কোনো সাক্ষী আছে কিনা। তখন কি বেয়ম সেওকমানের নামটা বলে দেয়, সেও তখন ওই পথ দিয়ে যাচ্ছিল। এদিকে জিওন একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু এসকর্টকে ব্যাগের ফটো দেখিয়ে জিজ্ঞেস করে এটা চেনে কিনা, কারণ ব্যাগের ভেতরে যে দেশলাই বক্স ছিল সেটাতে ওই রেস্টুরেন্টের লোগো দেওয়া। তো একটা মেয়ে জানায় কিছুদিন আগে সে সাইকেল চালিয়ে যাচ্ছিল, তখন একটা ছেলে হঠাৎ সামনে চলে আসে। এতে সে ছেলেটাকে বাঁচাতে গিয়ে সাইকেল থেকে পড়ে যায়। ছেলেটা সরি বলার জন্য তাকে একটা ব্যাগ উপহার দেয়। মেয়েটাও আনন্দের সাথে ব্যাগটা নিয়ে নেয়, কিন্তু পরে দেখে ব্যাগের ভেতরে অন্য মেয়ের আইডি কার্ড এবং জিনিসপত্র আছে। এটা পুরনো ব্যাগ দেখে সে রেগে যায় এবং ছেলেটাকে গালাগালি করে ব্যাগটা আবারও ফিরিয়ে দেয়। ব্যাগের ভেতরে দেশলাই বক্সটা মেয়েটাই রেখেছিল, আর ওই ছেলেটাও ছিল সেওকমান। তাই জিওন সেওকমানের বাড়িতে গিয়ে দেখে বাড়ির সাথে সেওকমানের একটা ওয়ার্কশপও আছে, সেখানে সেওকমান কাজ করছিল। জিওন কথা বলার জন্য এগোতে গিয়েই হঠাৎ একটা কাচের জিনিসের ওপরে পড়ে গিয়ে সামান্য আহত হয়। সেওকমানের হাতে একটা হাতুড়ি ছিল, সে জিওনের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিল। এই সময় সেখানে কাং চলে আসে। কাং দেখে মেঝেতে জিওনের ব্যাগ, আইডি কার্ড আর রক্তমাখা কাচ পড়ে আছে। কাং ধারণা করে সেওকমান জিওনের ক্ষতি করে দিয়েছে, তাই সে জিওনকে খুঁজতে শুরু করে এবং ভেতরের দিকে সেওকমানকে দেখতে পেয়ে তেড়ে যায়। সে ঝোঁকের বসে সেওকমানকে মারতেই যাবে, তখন জিওন তাকে আটকায় এবং বলে সেওকমান তার হাতে ঢুকে যাওয়া কাজগুলো বের করে দিচ্ছিল। সেওকমানের জিওনের ক্ষতি করার কোনো উদ্দেশ্য ছিল না, উল্টো সে কি বেয়মের বন্ধু হিসেবে জিওনকে বেশ সম্মানই দিচ্ছিল। তো কাং জিওনকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। জিওন জানায় সে লাইব্রেরিতে পাওয়া ব্যাগে ট্রেস করে এখানে এসেছে। তারা সেওকমানকে ব্যাগের ফটো দেখিয়ে সেটার ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় ব্যাগটা সে কুড়িয়ে পেয়েছিল, তবে সে জানতো না ওটার ভেতরে আইডি কার্ড আছে। পরে সে ব্যাগটা লাইব্রেরিতে রেখে আসে। সে ভেবেছিল ব্যাগটা এখানে থাকলে ব্যাগটার আসল মালিক এটা খুঁজে পাবে। সেওকমানের কথা শুনে কাং খেপে যায়, তবে তারা একটা আশার আলো দেখতে পাচ্ছিল। সেওকমান যদি কি বেয়মের পক্ষে সাক্ষী দেয় তাহলে কি বেয়মকে নির্দোষ প্রমাণ করা যাবে। তাই ছেলেটাকে এখনই সাক্ষী দিতে নিয়ে যেতে চাইলে ছেলেটা জানায় সে একটা কাজ ফেলে এসেছে, 5 মিনিটের ভেতরেই কাজটা শেষ করে সে সাক্ষী দিতে যাবে। সেওকমান হেঁটে যাবার সময়ে কাং খেয়াল করে সেওকমানের পায়ে সমস্যা আছে, সে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। তখন তার সুনিয়ংয়ের কথাটা মনে পড়ে। তার অবজারভেশন অনুযায়ী খুনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। কাংয়ের এবার সেওকমানের ওপরে সন্দেহ হয়, তাই সে ভেতরে ঢুকে দেখে সেওকমান ওয়ার্কশপে কাজ করছে আর তার শরীর বেয়ে ঘাম ঝরছে। সায়েন্টিস্ট ইয়নসিউকো খুনির ব্যাপারে ঠিক এই বিবরণী দিয়েছিল, আবার খুনির ভেতরে কিছুটা মেয়েলিপনাও আছে। তাই সেওকমান কাংয়ের সন্দেহের তালিকায় উঠে আসে। কাং সেওকমানের খুব ক্লোজ এক প্রতিবেশীর কাছে খোঁজ নিয়ে জানতে পারে সেওকমান বলা চলে অনাথ, কারণ তার পরিবার সেভাবে যোগাযোগ রাখে না। ছোটবেলায় তার পোলিও হয়েছিল, সেই থেকে তার পা বেঁকে গেছে। সে দৌড়ানো তো দূরের কথা, ঠিকভাবে হাঁটতেও পারে না। কাং আপাতত সেওকমানের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না। সে আপাতত তাকে থানায় নিয়ে গিয়ে স্টেটমেন্ট রেকর্ড করে। কাং অফিসারদের ফটো দেখালে সেওকমান ওদের ভেতর থেকে হেয়ঙ্গু আর মেয়ংদোর ফটো দেখিয়ে বলে ওরাই সেদিন কি বেয়মকে তুলে নিয়ে গিয়েছিল। সেওকমান কাউকে কিছু বলেনি, কারণ ওরা তাকে হুমকি দিয়ে রেখেছিল। কাং এবার জিজ্ঞেস করে অত রাতে সেওকমান ওই পথে কি করছিল। সেওকমান বলে সে কেন গিয়েছিল সেটা মনে নেই,
তার প্রায় এটা সেটা ভুলে যাওয়ার রোগ আছে। তো স্টেটমেন্ট রেকর্ড হয়ে গেলে কাং তাকে বিদায় জানানোর সময়ে হ্যান্ডশেকের অজুহাতে চেক করে নেয় সিওকমানের হাত মেয়েদের মতো নরম কিনা। এরপরে কাং কিবেওমের নামে কমিটমেন্ট চাইলে সিওকমান সব ভালো ভালো কথাই বলে। তবে সে এটাও বলে সুন্দর চেহারার জন্য কিছু মানুষ কিবেওমকে হিংসা করত। ওদের ধারণা কিবেওম পাড়ার সব মেয়ে মহিলাদের সাথে লাইন মারে। তো কমিটমেন্ট শোনার পরে কাং সিওকমানকে চলে যেতে দেয়। এদিকে কিবেওমকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে সিয়ংয়ের নির্দেশে তাকে মাঝপথে আটকে সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি সেখানে সবার সাথে তার দেখা করাও বন্ধ করে দেয়। জুনিয়ং কাংকে পরামর্শ দিয়ে বলে সিয়ং যতই চালাক হোক সে এখনও বাবাকে জমের মতো ভয় পায়, তাই বাবার মাধ্যমে প্রেশার ক্রিয়েট করে সিয়ংকে প্রতিহত করা যাবে। কাং তো ওদের বাবার কাছে পৌঁছাতে পারবে না, তাই সে কেসটাতে নতুন মোড় দিতে একটা ট্রিক্স খাটায়। সে জিওনের কাছে গিয়ে বলে সিরিয়াল কিলিং কেসের ওপরে জিওন যে আর্টিকেলটা লিখছে সেখানে জিওনকে একটা লাইন জুড়ে দিতে হবে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম আরও একজন প্রধান সন্দেহভাজনকে খুঁজে পেয়েছে। জাস্ট এইটুকুই যদি পাবলিশ করা হয় তাহলে কিবেওমের ওপর থেকে অভিযোগ কিছুটা দুর্বল হয়ে যাবে। সিওকমান যদি অপরাধী হয় তাহলে ততক্ষণে তারা পর্যাপ্ত প্রমাণ ম্যানেজ করে সিওকমানকে গ্রেপ্তার করবে এবং কিবেওমকে ছাড়িয়ে আনবে। যদিও জিওন মানতে পারছিল না সিওকমান খুনি, কারণ সিরিয়াল কিলারের শিকার জিওনও হয়েছিল। সে ওইবার ভাগ্যের জোরে বেঁচে ফিরেছে। জিওন জানায় খুনি তার পেছনে তাড়া করেছিল, কিন্তু সিওকমানের তো পায়ে সমস্যা, সে দৌড়াতে পারে না, তাই সে খুনি হতেই পারে না। তবে কাং বলে সিওকমানকেও জুহির খুনের রাতে তার বাড়ির পাশের রাস্তায় দেখা গেছে, তাই তাকেও সন্দেহের বাইরে রাখা যাবে না। তাই কাং জিওনকে ভরসা দিয়ে বলে সে খুব সাবধানে সিক্রেটলি সিওকমানের ব্যাপারে ইনকোয়ারি করবে। জিওন যেন ততক্ষণে আর্টিকেলটা পাবলিশ করে দেয়। আর্টিকেল পাবলিশের পরে কেসটা সত্যি নতুন করে মোড় নেয়। চারিদিকে শুধু এই ব্যাপারেই কথাবার্তা শুরু হয়। সিইয়ং এবং জুনিয়ং দুজনই নিউজ দেখে খেপে যায়। নিউজে নতুন ফরেন্সিক মেথডের কথা মানে রেডিও আইসোটোপ অ্যানালাইসিসের কথাও উল্লেখ ছিল। কাং জুনিয়ংয়ের কাছে এই জিনিসটা গোপন করেছিল বলে সে রেগে যায়, আর সিইয়ং রেগে যায় কাং তাকে নতুন সন্দেহভাজনের ব্যাপারে জানায়নি বলে। সিইয়ং কাংয়ের সাথে দেখা করে তাকে বকাঝকা শুরু করে, তবে কাং সিইয়ংকে একদমই গুরুত্ব দেয় না। এমনকি সিইয়ং নতুন সন্দেহভাজনের নাম জানতে চাইলেও কাং তাকে কিছুই জানায় না। নিউজের পরে বাবার কাছেও সিইয়ংয়ের রেপুটেশন নষ্ট হয়। বাবা তাকে আপাতত তদন্ত থেকে বেরিয়ে রেস্ট নিতে বলে। এই সুযোগটা কাজে লাগিয়ে জুনিয়ং বাবাকে ভরসা দিয়ে বলে সে কেসটা যত দ্রুত সম্ভব সলভ করে ফেলবে। সিইয়ং বাবার কাছে জানতে পারে তার মা খুবই অসুস্থ, তাই সিইয়ং মায়ের সাথে দেখা করতে যায়। তার মায়ের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, বাস্তব আর অতীতের ব্যবধান তিনি ভুলে গিয়েছেন। এদিকে কাং সিওকমানের ব্লাড টেস্টের রিপোর্ট কালেক্ট করে দেখে তার রক্ত বি গ্রুপের, যেটা খুনির ব্লাড গ্রুপের সাথে মিলে যাচ্ছিল, তাই তার ওপরে সন্দেহ আরও বেড়ে যায়। রাতে সিওকমানের প্রতিবেশী তার দুই বাচ্চাকে সিওকমানের কাছে রেখে বাইরে যায়। সিওকমান কিবেওমের রুমালটা টেবিলে রেখেছিল। একটা বাচ্চা তখন রুমালের রং দিয়ে আঁকিবুকি শুরু করে। সিওকমান সেটা খেয়াল করে দ্রুত রুমালটা নিয়ে পকেটে ঢোকায়। সিওকমান আলু সেদ্ধ করছিল, তখন বাচ্চা দুটো সাইকেলে ওঠা নিয়ে ঝামেলা শুরু করে। একটা বাচ্চা সাইকেলের ওপরে উঠলে সে পড়ে যাচ্ছিল, তখন সিওকমান দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ধরে ফেলে। এ সময় কাং সেখানে দাঁড়িয়েছিল। এই বাঁকা পায়েও সিওকমানকে দৌড়াতে দেখে কাংয়ের সন্দেহ প্রায় সত্যিতে পরিণত হয়। তবুও কাং পুরো শিওর হবার জন্য সিওকমানের যৌন কেস স্যাম্পল কালেক্ট করে সায়েন্টিস্ট ইয়ন সিওকের কাছে পাঠিয়ে দেয়। দেহ স্যাম্পল নিয়ে যাবার সময়ে হেয়ঙ্গু তাকে আটকায় এবং জানতে চায় কাংয়ের নতুন সন্দেহভাজন কে। দেহ সিওকমানের নামটা বলে না, তবে জানায় ছেলেটা কিবেওমের বন্ধু আর সেই ব্যাগটা লাইব্রেরিতে রেখেছিল। হেয়ঙ্গু এবং মেয়ংদো সিয়ংয়ের কাছে গিয়ে ব্যাপারটা জানায়। এরপরে কিবেওমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং তার বন্ধুর ব্যাপারে জিজ্ঞেস করা হয়। যদিও কিবেওম কিছু না বলায় তাকে টোপ দেওয়া হয়। যদি কিবেওম তার বন্ধুর নামটা বলে দেয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। এবারও কিবেওম স্বীকার না করায় হেয়ঙ্গু তাকে মারতে শুরু করে। মার খেয়েও কিবেওম সিওকমানের নামটা বলে না। কিবেওম জানায় স্কুলে তারা যখন ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছিল তখন ধরা পড়ার পরে তাকে শুধু একজন বন্ধুর নাম বলতে বলা হয়েছিল। কিবেওম বিশ্বাস এবং ভরসা করে বন্ধুর নাম বলেছিল। এতে কিবেওম নিরাপদে বেরিয়ে যায় ঠিকই, কিন্তু তার বন্ধু আর কখনো বের হতে পারেনি।
তাই কি বেয়ম নতুন করে আর কোনো বন্ধুকে বিপদে ফেলতে পারবে না। সিয়ং তার দৃঢ়তা দেখে আর কিছু বলে না। উল্টো সে হেয়ঙ্গু আর মেয়ংদোকে বকাঝকা করে বলে কি বেয়মের আচরণ দেখে মনে হচ্ছে না সে খুনি, তারা হয়তো ভুল মানুষকে ধরেছিল। কি বেয়মকে সংশোধনাগারে নিয়ে যাবার সময়ে কাং পুলিশকে থামিয়ে কি বেয়মের খোঁজ খবর নেয়। কি বেয়ম জানতে চায় সে ছাড়া পাবে কিনা। সুনিয়ংয়ের সন্তান দুনিয়ার আলো দেখার আগেই সে ছাড়া পেতে চায়। কাং ভরসা দেয় অতদিনও লাগবে না, তার অনেক আগেই সে কি বেয়মকে ছাড়ানোর ব্যবস্থা করবে। এদিকে সিয়ং তো ঠান্ডা মাথার শয়তান। কি বেয়মের কাছে হদিস বের করতে না পেরে সে এবার সুনিয়ংয়ের সাথে দেখা করে। সে এটা সেটা বুঝিয়ে সুনিয়ংয়ের কাছে জানতে চায় কি বেয়মের কোনো বন্ধুর পায়ে সমস্যা আছে কিনা। সুনিয়ং না বুঝে সিয়কমানের নামটা বলে দেয়। সিয়ং অফিসে ফিরে এসে তার অফিসারদের সিয়কমানের ব্যাপারে খোঁজ নিতে নির্দেশ দিতে যাবে, কিন্তু তার আগেই দেখে কাং এসে বসে আছে। কাং নিজেও সিয়কমানের বিরুদ্ধে থাকা প্রমাণগুলো সিয়ংকে দেয়। এরপরে বলে কি বেয়মকে ট্রায়াল শুরুর আগেই ছেড়ে দিতে হবে। ট্রায়াল শুরু হলে তাকে ছাড়ানোর আর উপায় থাকবে না। কাং তাকে একটা টোপও দেয়। সামনে নির্বাচন, যদি পরবর্তীতে কি বেয়ম নির্দোষ প্রমাণিত হয় তাহলে সিয়ংয়ের বাবার নির্বাচনে এটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। বাবার কথা শুনে সিয়ং কাংকে হেল্প করতে রাজি হয়। রাতে তারা সিয়কমানের খোঁজে গিয়ে প্রতিবেশীর বাচ্চাদের কাছে জানতে পারে সিয়কমান তার কোনো বন্ধুর সাথে দেখা করতে গেছে। একটা বাচ্চা বলে সিয়কমান বন্ধুকে রুমাল দিতে গিয়েছে। তখন অন্য বাচ্চাটা রুমালটা বের করে বলে সিয়কমান বন্ধুকে রুমাল দিতে পারবে না, কারণ রুমালটা সে বের করে রেখে দিয়েছে। কাং সেই রুমালটার সাথে কি বেয়মের আরেকটা রুমাল মিলিয়ে দেখে, দুটোতেই সেম ডিজাইনের এমব্রয়ডারির কাজ করা আছে। এদিকে সিয়কমান গিয়েছিল সুনিয়ংয়ের সাথে দেখা করতে। সুনিয়ং বাড়ি ফিরে সিয়কমানকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। সিয়কমান জানায় সে কি বেয়মের রুমালটা ফিরিয়ে দিতে এসেছে, যেটা কি বেয়ম তার বাড়িতে ফেলে এসেছিল। তবে পকেটে হাত দিয়ে সে আর রুমালটা খুঁজে পায় না। সুনিয়ং জানতে চায় কি বেয়ম কবে তার বাড়িতে রুমালটা ফেলে এসেছিল। সিয়কমান সেটা মনে করতে পারে না। তখন সুনিয়ং বলে সে অ্যাটলিস্ট এটা মনে করুক কি বেয়ম রুমালটা 7 সেপ্টেম্বরের আগে না পরে ফেলে এসেছিল, কারণ 7 তারিখে সুনিয়ং এবং জিয়ন দুজনেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। সিয়কমান অনেক ভেবে জানায় সম্ভবত 7 তারিখের আগেই ফেলে এসেছিল। এটা শুনে সুনিয়ং অস্থির হয়ে ওঠে, কারণ জিয়ন 7 তারিখ রাতে খুনির মুখে রুমালটা বাঁধা দেখেছিল। কি বেয়ম যদি 7 তারিখের আগেই রুমালটা ফেলে এসে থাকে তাহলে রুমালটা অন্য কেউ ইউজ করেছিল। রুমালটা নেবার জন্য সুনিয়ং সিয়কমানের বাড়িতে যেতে চায়। সুনিয়ং খুব দ্রুত হাঁটছিল। দুর্বল পায়ে সিয়কমান তার সাথে পেরে উঠছিল না। সে বুঝতে পারছিল সুনিয়ং রেগে আছে। কারণ জিজ্ঞেস করলে সুনিয়ং বলে সিয়কমান সেদিন রাতে কি বেয়মকে ধরে নিয়ে যেতে দেখেছিল, তবুও কাউকে কিছু বলেনি। ইভেন সুনিয়ং যখন কি বেয়মকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল তখনও সিয়কমান কিছু জানায়নি। তাছাড়া এই রুমালের ব্যাপারটা জানার পরেও সে পুলিশকে সত্যটা বলেনি। তাই এসবের জন্যই সুনিয়ং সিয়কমানের ওপরে রেগেছিল। কৈফত দিতে দিতে সিয়কমান একটু একটু করে সুনিয়ংয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন সুনিয়ংয়ের সেদিন রাতের খুনির হাঁটার দৃশ্যটা মনে পড়ে। সিয়কমানও ঠিক খুনির মতো করেই হাঁটছিল। তাই সুনিয়ং আতঙ্কিত হয়ে পড়ে এবং চিল্লিয়ে সিয়কমানকে দূরে থাকতে বলে। পেছনে সরতে সরতে সুনিয়ং হোঁচট খেয়ে পড়ে যায়। সিয়কমান ভালো মনে সুনিয়ংকে তুলতে যাচ্ছিল। এ সময় কাং সিয়ংকে নিয়ে চলে আসে এবং সিয়কমানকে ভুল বুঝে মারতে শুরু করে। এরপরে তাকে সিরিয়াল কিলিং কেসের সন্দেহভাজন হিসেবে অ্যারেস্ট করে। ইন্টারোগেশন রুমে নিয়ে গিয়ে কাং সিয়কমানকে জিজ্ঞেস করে সে কেন খুন করেছে। সিয়কমান কেঁদে কেটে জানায় সে খুন করেনি। তখন কাং জানতে চায় কি বেয়মের রুমাল তার কাছে কিভাবে গেল। সিয়কমান জানায় কি বেয়মের অভ্যাসই এমন, যে কোনো জিনিস সে যেখানে সেখানে ফেলে আসে। সুনিয়ং কত কষ্ট করে রুমালটা বানিয়েছিল, অথচ সেটাকে গুরুত্বই দেয়নি। সুনিয়ংয়ের কষ্ট নিয়ে এতটা আবেগ দেখে কাংয়ের সন্দেহ হয়। তাই সে সিয়কমানকে জিজ্ঞেস করে সে সুনিয়ংকে পছন্দ করে কিনা। তখন সিয়কমান স্বীকার করে সে আগে থেকেই সুনিয়ংকে পছন্দ করত। একদিন সে ফুল নিয়ে সুনিয়ংকে প্রপোজ করতে গিয়ে দেখতে পায় সুনিয়ং আর কি বেয়ম বসে গল্প করছে। সুনিয়ং এরকম দেখতে দুটো রুমাল বানিয়েছিল, যার একটা কি বেয়মকে দেয়, অন্যটা নিজের কাছে রাখে। দুজনের প্রেম দেখে সিয়কমানের মনটা জ্বলে পড়ে যায়। তাই সে ফুলটা ফেলে দিয়ে ফিরে আসে। সিয়কমানের কথার ওপরে ভিত্তি করে কাং ধরে নেয় সিয়কমান হয়তো আক্রোশের জেরে মেয়েদের খুন করত, আর প্রতিশোধ নিতেই সে লাইব্রেরিতে ভিকটিমের ব্যাগটা রেখে এসেছিল।
যদিও সেওকমান এসব অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে, তবে কাং তার কথাকে গুরুত্ব দেয় না। সিয়ং প্রেস কনফারেন্সে সেওকমানকেই আসল অপরাধী হিসেবে ডিক্লেয়ার করে দেয়। ফলে কিবেয়মকে ছেড়ে দেওয়া হয়। কিবেয়ম বাড়ি ফিরবে বলে বাড়িতে উৎসবের মতো আয়োজন শুরু হয়। কিহওয়ান কিবেয়মকে রিসিভ করে আনতে গিয়েছিল। ফেরার পথে কিবেয়মের ঘুম পাচ্ছিল, তাই সে ঘুমের ভেতরে স্বপ্নে দেখে সে বাড়ি ফিরতেই সুনিয়ং এসে তাকে নামিয়ে নিচ্ছে। দুজনের আবারও পুনর্মিলন হচ্ছে। সে ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে, কিন্তু দুনিয়াতে দুজনের পুনর্মিলন লেখা নেই। তাই কিবেয়ম এই স্বপ্ন থেকে আর কখনো জেগে উঠতে পারে না। কিহওয়ান রেলগেটে গাড়িটা রেখে কেক আনতে যায়। কেক নিয়ে সে ফিরে এসেই দেখে কিবেয়ম আর বেঁচে নেই। কিবেয়মের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। কাং কিবেয়মের ফিউনারেলে গেলে কিবেয়মের মা তার সাথে খুবই খারাপ ব্যবহার করে। কিবেয়মের মৃত্যুর জন্য সবাই কাংকেই দোষারোপ করছিল। কাং কাউকে প্রতিবাদের সুযোগ পায় না। কিহওয়ান এবং জিওনও তাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বললে সে নীরবে বেরিয়ে যায়। রাতে জিওন কাংকে জানায় ডাক্তার বলেছে অঙ্গ বিকলজনিত কারণে সেপসিস হয়ে কিবেয়ম মারা গেছে। অতিরিক্ত টর্চারের কারণে সংশোধনাগারে থাকা অবস্থাতেই তার এই রোগ হয়েছিল। কাং সবকিছুর জন্য নিজেকেই দায়ী করছিল। তবে জিওন তাকে শক্ত হতে বলে, কারণ যাদের জন্য কিবেয়মকে অকালে মরতে হলো তাদেরও শাস্তি পাওয়া উচিত। কাং সেখান থেকে সিয়ংয়ের অফিসে গিয়ে শোনে সিয়ং কোনো ফিউনারেলে গেছে। কাং সেখানে গিয়ে দেখে এটা সিয়ংয়ের মায়ের ফিউনারেল। কাং কিছু বলা বা করার আগেই তার শরীর খারাপ লাগতে শুরু হয় এবং সে সেন্সলেস হয়ে যায়। তো বর্তমান সময়ে কাং আসামি ইয়ংওর সামনে এইসব ঘটনাগুলো বলছিল, কারণ ইয়ংও কাংকে বলেছে সে 9টা না বরং 14টা খুন করেছে। আর এই খুনগুলোর গল্প সে তখনই বলবে যখন কাং নিজের আবেগের গল্পটা শোনাবে। তবে ইন্টারেস্টিং পার্ট কি জানেন? এই গল্পের বড় টুইস্ট হলো আসামি ইয়ংও মূলত কিহওয়ান। সে নিজের নাম পাল্টে ইয়ংও আইডেন্টিটি নিয়েছিল। তো কিহওয়ানে যেহেতু কিবেয়মকে সংশোধনাগার থেকে আনার পথে কিবেয়মের মৃত্যু হয়, তাই কাং জানতে চায় কিবেয়মের মৃত্যুটা স্বাভাবিক ছিল কিনা এবং কিহওয়ানি যে সিরিয়াল কিলার এটা কিবেয়ম জানতো কিনা। তো কিহওয়ান জানায় সেদিন সংশোধনাগার থেকে ফেরার সময়ে কিহওয়ান খেয়াল করে কিবেয়ম কেমন অদ্ভুতভাবে হেলান দিয়ে শুয়ে আছে। সে চেক করে দেখে কিবেয়মের শরীরের স্নায়ুগুলো শিথিল হয়ে যাচ্ছে। কিহওয়ান তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইছিল, তবে হঠাৎ কিবেয়ম বলে ওঠে তুই কাংকে বলেছিলি মিনজির খুনের দিনে বৃষ্টির ভেতরে আমি মিনজিকে ছাতা দিতে এগিয়ে গিয়েছিলাম, অথচ সেদিন আমি না বরং তুই মিনজিকে ছাতা এগিয়ে দিতে গিয়েছিলে। কিবেয়মের মুখে এমন কথা শুনে কিহওয়ান একটু অস্বস্তিতে পড়ে। সে কোনো এক্সপ্লেনেশন দিতে পারছিল না। কিবেয়ম তার হাতের ওপরে হাত রেখে রিকোয়েস্ট করে সে যেন সুনিয়ংয়ের কোনো ক্ষতি না করে। কিহওয়ান কোনো উত্তর দেয় না। সে কেক আনার অজুহাতে রেলগেটে গাড়ি থামিয়ে বাইরে চলে যায়, যাতে ততক্ষণে পেশিগুলো শিথিল হয়ে কিবেয়ম মারা যায়। তো সব শোনার পরে কাং জিজ্ঞেস করে তাহলে কি কিবেয়ম জানতো কিহওয়ানই আসল সিরিয়াল কিলার? কিহওয়ান স্বীকার করতে চায় না, কারণ তার তো বিকৃত মস্তিষ্ক। সে শুধু নিজের নিয়মেই চলে। সে উঠে চলে যাচ্ছিল, তখন কাং কড়াভাবে কিহওয়ানের নাম ধরে তাকে বসতে বলে। তখন কিহওয়ান দাঁত কেলিয়ে বলে বহু বছর পরে কেউ তাকে এই নামে ডাকলো। কিহওয়ান একটা চিরকুটে ধাঁধা লিখেছিল, সেখানে 12+2 লেখা ছিল। এটা থেকে মূলত কাং বুঝতে পেরেছিল কিহওয়ান মোট 14টা খুন করেছিল। এখানে 12+2 না লিখে সরাসরিও তো 14 লিখতে পারত, কিন্তু তা না লিখে 12+2 কেন লিখল এই ব্যাপারে জিজ্ঞেস করলে কিহওয়ান উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে কাং বিয়ে শাদী করেছে কিনা এবং তার বাচ্চা কাচ্চা আছে কিনা। কাং জানায় সে বিয়ে শাদী করেনি। এটা শুনে কিহওয়ান বলে তাদের সময় সবাই ভাবত জিওনের সাথে কাংয়ের বিয়ে হবে। কাং কিছুটা রাগান্বিত হয়ে বলে কিহওয়ান জিওনকেও মারার চেষ্টা করেছিল। কিহওয়ান বলে সে জানতো না ওটা জিওন। পরে যখন দেখে সে জিওনকে অ্যাটাক করেছে এবং জিওন ক্যামেরা দিয়ে ফটো তোলার চেষ্টা করছে, তখন টানাটানি করতে গিয়ে জিওন আহত হয়। কিহওয়ান অবান্তর কথাবার্তা বলা শুরু করছিল, তাই কাং বিরক্ত হয়ে 12+2 এর ধাঁধা সমাধান করতে বলে। তো কাহিনী শুরু হয় 1988 সালে ফিউনারেল প্লেসে কাংয়ের সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পরে আবারও জ্ঞান ফেরা দিয়ে। কাং জেগে উঠে ডাক্তারকে জিজ্ঞেস করে তার কি হয়েছিল। ডাক্তার জানায় তেমন সমস্যা নেই, ক্লান্তির কারণে কাংয়ের এমন হয়েছিল। তো কাং আইভি স্যালাইন শেষ না করেই আবারও বেরিয়ে যায়।
এরপরে সে আবারও ফিউনারেলে এসে সরাসরি সিয়ংয়ের হাতকড়া পরিয়ে দিয়ে বলে অবৈধভাবে টর্চার করে কি বেয়মকে হত্যার জন্য সে তাকে গ্রেপ্তার করছে। একজন সাধারণ সার্জেন্ট হয়ে প্রসিকিউটরের হাতে হাতকড়া পড়াচ্ছে দেখে সবাই হতবাক হয়ে যায়। সেখানে হেয়ঙ্গু, মেয়ংদো সহ অনেকেই ছিল। ওরা কাংকে আটকে বাইরে বের করে দেয়। কাং বাইরে হতাশ হয়ে বসেছিল। তখন দেহ এসে বলে কাং ওখানে এরকম সিন ক্রিয়েট কেন করলো? সে ব্যাপারটা বাড়াবাড়ি করে ফেলেছে। কাং বলে এটা সে নিজেকে বাঁচানোর জন্য করেছে। সব কিছু মিলিয়ে সে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল, তাই কিছুটা মানসিক শান্তির জন্য এমনটা করেছে। এদিকে সিয়ং সাংবেয়মের বারে ড্রিঙ্ক করছিল। সে সাংবেয়মকে আফসোস করে বলে সে রিসেন্টলি সিরিয়াল কিলিং কেসের আসামিকে গ্রেপ্তার করেছে, তাই সবার ফোকাস আপাতত তার নিজের দিকে রাখার দরকার ছিল। এরই মধ্যে তার মা মারা যাওয়ায় এই সুযোগটা তৈরি হয়ে যায়। ফিউনারেলে অনেক বড় বড় ব্যবসায়ী আর রাজনীতিবিদ এসেছিল। সিয়ং তাদের সবার সাথে কানেকশন বাড়িয়ে নিজের ক্ষমতা আরও স্ট্রং করতে চাইছিল। সব কিছু ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু কাং এসে তার সব সম্মান ধুলোয় মিশিয়ে দিল। সিয়ং এর প্রতিশোধ নেবার জন্য ছটফট করছিল। এমন সময় হেয়ঙ্গু ছুটে এসে সিয়ংয়ের সামনে হাঁটু গেড়ে কেঁদে কেটে বলে অডিট আসছে, কি বেয়মের মৃত্যুর জন্য তার উপরে ইনকোয়ারি হবে। সে যা করেছে সিয়ংয়ের কথাতেই করেছে, তাই সে সিয়ংয়ের কাছে হেল্প চায়। সিয়ং স্পষ্ট জবাব দেয় সে কি বেয়মকে পশুর মতো মারধর করতে বলেনি। এই কাজটা হেয়ঙ্গু করেছে, তাই মৃত্যুর দায়ও তার। তবে এই সময় সিয়ংয়ের মাথায় শয়তানি বুদ্ধি খেলে যায়। সে হেয়ঙ্গুকে পরামর্শ দিয়ে বলে কেউ তো জানে না কি বেয়ম কার টর্চারে মারা গেছে। তাকে তো কাংও জিজ্ঞাসাবাদ করেছিল, তাই সে কি বেয়মকে হত্যার দায় কাংয়ের ওপরে চাপিয়ে দেবার পরামর্শ দেয়। তো এরপরে অডিট এসে জিজ্ঞাসাবাদ করলে হেয়ঙ্গু জানায় সে জাস্ট কি বেয়মকে অবৈধভাবে গ্রেপ্তার করেছিল। বাকি জিজ্ঞাসাবাদ কাং সামলেছে। স্বীকারোক্তি আদায়ের জন্য কাং কি বেয়মকে প্রচণ্ড মারধর করেছিল। পরে হেয়ঙ্গু সেটা জানতে পেরে প্রসিকিউটর সিয়ংকে ইনফর্ম করে এবং তার সহায়তায় কি বেয়মকে সংশোধনাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি সবার সাথে দেখা করা বন্ধ করে দেওয়া হয়। মেয়ংদো হেয়ঙ্গুয়ের হয়ে কাংয়ের বিরুদ্ধে সাক্ষী দেয়। এতে কাং পুরোপুরি ফেঁসে যায় এবং তাকে শাস্তির আওতায় আনা হয়। কাং ঘটনা জেনে সুপারিনটেন্ডেন্ট জুনিয়ংয়ের সাথে দেখা করে এবং বলে আপনি তো জানেন আমি কি বেয়মকে মারধর করিনি। ওদের মিথ্যা সাক্ষীর ওপরে ভিত্তি করে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, আপনি ব্যাপারটা সামলান। জুনিয়ং বলে সিয়ং এখানে একটা নোংরা চাল দিয়েছে। এই ব্যাপারে জুনিয়ংও কোনো হেল্প করতে পারবে না, কারণ অডিট টিমকে পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঠানো হয়েছে, আর কমিশনার হলো তাদের বাবার বন্ধু। গতদিনের ফিউনারেলের ঘটনায় শুধু সিয়ংই না, বরং তাদের বাবা মজিনও রেগে আছে। পাশাপাশি আরও যারা ছিল তারাও এই ঘটনায় আপসেট, কারণ কাং একজনের মায়ের মৃত্যুর শোকের সময়ে হাতকড়া পরিয়েছে। তাই কাংকে এই ঝামেলা থেকে বাঁচানোর মতো কেউ নেই। এই জন্য জুনিয়ং কাংকে শাস্তি মেনে নিতে বলে। তবে কাং জানায় সে নিজের লড়াই চালিয়ে যাবে। এরপরে সে বেরিয়ে প্রসিকিউশন অফিসে চলে যায়। সিয়ং তখন অন্য প্রসিকিউটরদের সাথে আলোচনায় ব্যস্ত ছিল। সে ওদের সামনেও কাংকেই দোষী বলে সাব্যস্ত করে। এরপরে মিটিং থেকে বের হতেই কাং তাকে ধাক্কা দিয়ে একটা রুমে ঢুকিয়ে নেয়। এরপরে কলার চেপে ধরে বলে তোর ভেতরে কি মনুষ্যত্ব বলে কিছুই নেই? নিজের খুনের দায় আমার উপরে চাপিয়ে দিলি। সিয়ং বলে শুরুটা কাংই করেছিল, তাই তাকে এই ফল ভোগ করতে হচ্ছে। এছাড়া সিয়ং নিজের পদমর্যাদার বড়াই করে বলে সে কি বেয়মের মতো সন্দেহভাজনকে পিটিয়ে মেরে ফেললেও কিছু হবে না, অথচ কাংয়ের মতো নিচু পদের লোকেদের প্রতিটা পদে পদে মারা খাওয়া লাগে। তাই সিয়ং কাংকে সতর্ক করে দেয় সে যেন আর সিয়ংয়ের সাথে লাগতে না আসে। এদিকে সেয়কমানকে আটকে রেখে হেয়ঙ্গু আর মেয়ংদো প্রচুর টর্চার করছিল। তার মুখ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছিল সেই খুন করেছে। তবে নিরীহ সেয়কমান অকারণে ফেসে গিয়ে গ্যারাকলে পড়ে গেছে। সে এখন স্বীকার করলেও বিপদ, স্বীকার না করলেও বিপদ। অন্যদিকে কাং বাড়ি ফিরে দেখে সুনিয়ং বাড়ির সামনে বসে রান্না করছে। কাং একটু ইতস্তত করছিল, কি বেয়মের খুনের জন্য তার নাম ছড়িয়ে গেছে। তাই সুনিয়ংও কথাটা শুনে থাকলে ব্যাপারটা বিব্রতকর হবে। এই জন্য কাং জিজ্ঞেস করে সে কিছু শুনেছে কিনা। সুনিয়ংয়ের কথায় বোঝা যায় সে এখনও কিছু শোনেনি। সুনিয়ং কাংয়ের সাথে স্বাভাবিক আচরণই করছিল, তাই কাংয়ের খটকা লাগে। সুনিয়ং কাংকে রান্নাবান্না শিখে রাখতে বলে এবং বাইরের খাবার খেতে বারণ করে। কাং অবাক হয়ে জিজ্ঞেস করে সুনিয়ং কোথাও যাচ্ছে নাকি। সুনিয়ং লজ্জা পেয়ে বলে আমার তো বিয়ে হয়ে যাচ্ছে,
শ্বশুরবাড়ি চলে গেলে তখন কে তোকে রান্না করে খাওয়াবে? কাং বুঝে যায় কিছু একটা ঝামেলা হয়েছে, তাই সে পরের দিন সুনিয়ংকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার চেক আপ করে জানায় সুনিয়ংয়ের সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়ে গেছে। সে কিবিওমের মৃত্যুটা মেনে নিতে পারেনি, তাই তার মস্তিষ্ক ওই ঘটনাটা ভুলে গেছে। কাং জানতে চায় কখন সুনিয়ংয়ের স্মৃতি ফিরে আসবে। ডাক্তার জানায় এটা নিশ্চিত করে বলা সম্ভব না। ডাক্তার পরামর্শ দেয় জোর করে যেন সুনিয়ংয়ের স্মৃতি ফেরানোর চেষ্টা না করা হয়, এতে হিতে বিপরীত হতে পারে। চেম্বার থেকে বের হবার পরে সুনিয়ং বলে সে ভেতরে ব্যাগ ফেলে এসেছে। সে ব্যাগ নিতে গেলে কাং খেয়াল করে রাস্তার পাশে জিয়ন তার অ্যাসিস্ট্যান্টের সাথে বেশ টেনশনে কথাবার্তা বলছে। কাং এগিয়ে গিয়ে জানতে চাইলে অ্যাসিস্ট্যান্ট বলে একটু আগে একটা গাড়ি জিয়নকে চাপা দেবার চেষ্টা করেছিল। জিয়নের কিবিওমের ওপরে লেখা আর্টিকেল প্রকাশক পাবলিশ করছিল না বলে সে একজন প্রসিকিউটরের কাছে গিয়েছিল, কিন্তু কেউই জিয়নকে হেল্প করে না। কারণ সিয়ংয়ের হবু শ্বশুর প্রকাশক চেয়ারম্যান কিম, আর সিয়ংয়ের বাবা রিটায়ার্ড জেনারেল। প্রেসিডেন্টের সাথেও তার খুবই ভালো সম্পর্ক, তাই এই ব্যাপারে কেউই নাক গলানোর সাহস পাচ্ছিল না। সেখান থেকে জিয়ন বের হবার সময়ই একটা দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেবার চেষ্টা করে। যদিও জিয়ন ভাবছিল হয়তো ভুলক্রমে কেউ জোরে গাড়ি চালাচ্ছিল। কাংয়ের সাথে সে কিবিওমের মৃত্যুর ব্যাপারে কথাবার্তা বলছিল। ততক্ষণে ব্যাগ নিয়ে সুনিয়ং ফিরে আসে এবং ওদের কথাবার্তা শুনে ফেলে। এতে তার স্মৃতিও ফেরত এসে যায়, তবে সে কাউকে কিছু বুঝতে দেয় না। কাং সুনিয়ংকে বাড়িতে নামিয়ে দিয়ে তার ফেভারিট খাবার আনতে যায়। সুনিয়ং তখন গোডাউনে ঢোকে এবং হাউমাউ করে কাঁদতে শুরু করে। এই গোডাউনে তার শেষবার কিবিওমের সাথে ভালোভাবে সময় কেটেছিল। পরের বার দেখা হয়েছিল থানায়, এবং সর্বশেষবার কিবিওমের লাশের সাথে। বেশ কিছুক্ষণ কান্নাকাটির পরে সুনিয়ং একটা ছুরি তুলে নেয়। সে জেদের বসে কিছু একটা প্ল্যান করছিল। একটু পরে কাং খাবার নিয়ে ফিরে এসে দেখে সুনিয়ং বাড়িতে নেই। সে গোডাউনে গিয়ে একটা রক্তমাখা কাপড় পেয়ে টেনশনে অস্থির হয়ে যায়। সে সুনিয়ংকে খুঁজতে বাইরে ছুটে যায়। এই সময় তার সামনে কিহন চলে আসে। কিহন শুনেছে কিবিওমের মৃত্যুর জন্য কাং দায়ী, আর এই জন্য তাকে শাস্তিও দেওয়া হয়েছে। তাই কিহন প্রথমেই কাংকে ঘুষি মেরে দেয়। কাংকে কয়েকটা মেরে সে গালাগাল দেয় এবং ভাইকে ফেরত চায়। সে এত ভালো অ্যাক্টিং করে যে বোঝারই উপায় নেই নিজের ভাইয়ের মৃত্যুর জন্য সে নিজেও দায়ী। কাং এই মুহূর্তে কোনো প্রতিবাদ করে না। সে কিহনকে বলে সুনিয়ং হয়তো সুইসাইডের চেষ্টা করছে, তাই সে কিহনের কাছে সুনিয়ংকে খুঁজতে হেল্প চায়। এরপরে তারা জনে জনে জিজ্ঞেস করে সুনিয়ংকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে যায়, তবুও ট্রেস পাওয়া যায় না। কাং খেয়াল করে একটা মেয়ে রেল লাইনের ওপরে উঠে যাচ্ছে। কাং ভাবে ওটাই হয়তো সুনিয়ং সুইসাইড করতে যাচ্ছে, তাই সে ছুটে যায়। কিন্তু তার আগেই ট্রেন চলে আসে। কাং আর রেল লাইন পর্যন্ত পৌঁছাতে পারে না, তাই সে হতাশ হয়ে বসে কাঁদতে শুরু করে। তবে ট্রেন চলে যাবার পরে কিহন কাংকে ডেকে বলে ওটা সুনিয়ং না, বরং অন্য মহিলা, যে তার বাচ্চা মেয়েকে ট্রেনে কাটা পড়া থেকে বাঁচাতে এসেছিল। এই সময় আরেকজন এসে জানায় সুনিয়ংয়ের খোঁজ পাওয়া গেছে, সে এখন থানার হাজতে আছে। কাং দ্রুত ছুটে বোনের কাছে যায়। সে খেয়াল করে সুনিয়ংয়ের আঙ্গুলে ব্যান্ডেজ করা। কাং জিজ্ঞেস করে সুনিয়ং এসব কেন করছে। আসলে সুনিয়ং একটা সাদা কাপড়ে নিজের রক্ত দিয়ে লিখেছিল খুনি সিয়ংয়ের শাস্তি চাই। এরপরে সেটা নিয়ে প্রসিকিউশন অফিসের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করছিল। দুজন গার্ড এসে তাকে সরিয়ে দিতে চাইলে সিয়ং এসে বলে সে সামনে নেবে। আপাতত সে গার্ডদের ব্যানারটা কেড়ে নিয়ে যেতে বলে। সিয়ং সুনিয়ংয়ের মুখোমুখি হতেই সুনিয়ং তাকে একটা থাপ্পড় মেরে দেয়। সেখানে সিয়ংয়ের হবু বউ হিজিনও ছিল। সে এটা দেখে ছুটে এসে সুনিয়ংকেও একটা থাপ্পড় মেরে দেয়। তখন আবার সুনিয়ং উল্টো হিজিনকেও আরেকটা থাপ্পড় মেরে দেয়। হিজিন খুব ক্ষমতাবান লোকের মেয়ে, তাই এরকম ঘটতে পারে সে একসেপ্টই করেনি। সে রাগে চিল্লাতে শুরু করলে সিয়ং তাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সুনিয়ং সিয়ংকে আরও একটা থাপ্পড় মেরে দেয়। এরপরে সুনিয়ং ধমক দিয়ে হিজিনকে থামার নির্দেশ দিয়ে বলে তোমার প্রেমিককে জাস্ট কয়েকটা থাপ্পড় দিয়েছি, এতেই এত রিয়্যাক্ট করছো। ওই খুনিটা তো আমার ভালোবাসার মানুষকে দুনিয়া থেকেই সরিয়ে দিয়েছে, তাহলে আমার কি করা উচিত? তো এই ঘটনার পরে সুনিয়ংকে জেলে ভরে দেওয়া হয়। সুনিয়ংয়ের আফসোস হচ্ছিল সে যদি কিবিওমকে শেষ পর্যন্ত লড়াই করতে না বলতো তাহলে হয়তো তাকে মরতে হতো না, এর চেয়ে বরং সে জেলে চলে যেত। প্রয়োজনে সুনিয়ং তার জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করত।
কি বেয়মের মৃত্যুর জন্য সুনিয়ংয়ের নিজেকেও দোষী মনে হচ্ছিল। এদিকে হিজিনকে সামান্য চরের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। গালে যদি দাগ পড়ে যায় এই টেনশনেই সে অস্থির হয়ে যায়। সে রাগে গজমজ করে বলে সে সুনিয়ংকে কখনোই ক্ষমা করবে না। এ সময় সেখানে সিয়ংয়ের বাবা মজিন এসে হম্বিতম্বি করে জানতে চায় তার বৌমাকে কে আঘাত করেছে, তার সর্বোচ্চ শাস্তির নির্দেশ দেয়। অন্যদিকে কাং লাইব্রেরিতে গিয়ে দেখে কিহন বইপত্র গোছাচ্ছে। কারণ জিজ্ঞেস করলে সে জানায় সে পরিবার নিয়ে অন্য শহরে চলে যাচ্ছে। কি বেয়মের মৃত্যুর শোক তারা কাটিয়ে উঠতে পারছে না, তাই এই শহর ছেড়ে চলে যাবে। কাং ভরসা দিয়ে বলে যার জন্য কি বেয়মের এই অবস্থা হয়েছে তাকে সে ছাড়বে না। এটা শুনে কিহনের হাতের মুঠো শক্ত হয়ে যায়, কারণ অপরাধী তো সে নিজেই। কাং চলে যাবার আগে কিহন বলে তাদের জন্য আর কখনো দেখা না হয়। এরপরে কিহন হাজতে সেয়কমানের সাথে দেখা করে জানায় কি বেয়ম মারা গেছে। সে অপরাধ স্বীকার করেনি বলেই তাকে মারতে মারতে মেরে ফেলা হয়েছে। তাই সে সেয়কমানকে অপরাধ স্বীকার করে নিতে বলে, না হলে তাকেও ওরা মেরে ফেলবে। আসলে সেয়কমান যদি এই কেসে ফেঁসে যায় তাহলে কিহন বেঁচে যাবে। আর তাছাড়া সেয়কমানকে এই কেসে কিহনই ফাঁসিয়েছে। কিহওয়ানই কি বেয়মের রুমালটা সেয়কমানের বাড়িতে ফেলে এসেছিল, যার জেরে তাকে অপরাধী হিসেবে সন্দেহ করা হয়েছিল। তো কিহনের কথা শুনে সেয়কমানও বেশ ঘাবড়ে গিয়েছিল। এরপরে তাকে যখন টর্চার করা হয় তখন সে আর সহ্য করতে না পেরে অপরাধ স্বীকার করে নেয়। যদিও হেয়ঙ্গু বলেছিল অপরাধ স্বীকার করলে তার 5 বছর সাজা হবে, এটাও তার অপরাধ স্বীকার করার একটা কারণ। সে যখন মিথ্যা অপরাধ নিজের ঘাড়ে নিছিল, একই সময় শহর ছাড়ার আগে জিনিসপত্র ট্রান্সফারের সময়ে কিহওয়ান আরেকজন মহিলাকে শিকার বানিয়ে নেয়। এদিকে কাং সুপারিনটেন্ডেন্ট জুনিয়ংয়ের কাছে গিয়ে বলে সে শাস্তি স্বীকার করে নিতে চায়, তবে সে এটা স্বীকার করবে না যে কি বেয়ম তার জন্যই মারা গেছে। পাশাপাশি কাং এটাও বলে একদিন সে প্রমাণ করে দেবে তাকে শাস্তি দেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল। সে নিজের লড়াই চালিয়ে যাবে। জুনিয়ং বলে কাংয়ের জেদ করে লাভ নেই, কারণ সে এই যুদ্ধে হেরে যাবেই। কাংয়ের ব্যাপারটা হবে অনেকটা পাথরের ডিম ছড়ার মতো, এতে প্রতিবার শুধু ডিমই ভাঙবে কিন্তু পাথরের কিছুই হবে না। কাং বলে যদি তাই হয় তবে সে ওটাই করবে, কারণ পাথরের ডিম ছুঁড়ে পাথর না ভাঙলেও পচা দুর্গন্ধ ঠিকই রেখে যাবে। তাই কাং শেষ পর্যন্ত লড়াই করে হেরে গেলেও তার কোনো আফসোস থাকবে না। যাই হোক, কাংয়ের জেদ দেখে জুনিয়ং বলে এখন বুঝতে পারছি সিয়ং তোমাকে নিয়ে এত আতঙ্কে কেন থাকে। তোমরা দুজনেই তো একইভাবে জন্মেছ। এই কথার মিনিং জিজ্ঞেস করলে জুনিয়ং জানায় কাংয়ের মায়ের মতো সিয়ংয়ের মাও একটা হোটেলে হোস্টেস হিসেবে কাজ করত। তার সাথেও বাবার একইভাবে দেখা হয়েছিল। কাংয়ের মা হোস্টেস ছিল বলে ছোটবেলায় সিয়ং তাকে টর্চার করত। আর তাই আজ সিয়ংয়ের এই সত্যটা জানতে পেরে কাং আলাদা রকমের মানসিক শান্তি পায়। এদিকে সেয়কমানকে জুহির বাড়িতে মহড়ার জন্য নিয়ে যাওয়া হয়। তাকে অভিনয় করে দেখাতে বলা হয় কিভাবে দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকেছিল। সেয়কমান পোলিও আক্রান্ত বাঁকা পা নিয়ে দেয়াল টপকাতে পারছিল না। এছাড়া সেখানে অনেক মানুষ আর মিডিয়াও ছিল, তাই সে আরও ঘাবড়ে যায়। সিয়ং 2 বলদকে পরামর্শ দেয় সেয়কমানের পায়ের তলে কিছু দিতে। হেয়ঙ্গু একটা টব এনে উল্টো করে পায়ের নিচে দেয়, তবুও সে দেয়াল টপকাতে পারছিল না। পরে তাকে ধরাধরি করে দেয়াল টপকে দেওয়া হয়। মানুষকে আইওয়াশ করাতে তড়িঘড়ি করে মহড়া শেষ করে সেয়কমানকে নিয়ে যাওয়া হয়। সেয়ং খেয়াল করে কাং এসে দূরে দাঁড়িয়ে আছে। কাং বিড়বিড় করে কিছু একটা বলে চলে যায়। অফিসে ফিরে এসে সিয়ং ভাবতে বসে কাং তাকে কি বলছিল। তার ঠোঁট নড়ানোকে ডিকোড করে সিয়ং বুঝতে পারে কাং তাকে গালি দিয়ে বলেছে হারামজাদা নুড়ি পাথর, তোকে আমি ধ্বংস করে দেব। তো কয়েকদিনের ভেতরে সেয়কমানের কেসের ট্রায়াল শুরু হয়। সিরিয়াল কিলিং কেসে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়। কেস সলভের পরে সিয়ং, জুনিয়ং, হেয়ঙ্গু, মেয়ংদো এবং দেহকে মেডেল এবং সম্মাননা দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তাদের হাতে পদক তুলে দেয়। এদিকে সুনিয়ং জঙ্গলে কি বেয়মের মেমোরিয়ালে সময় কাটিয়ে ফিরছিল। তখন কিহওয়ান তাকে টার্গেট করে। সুনিয়ং হাঁটছিল, তখন প্রতিবেশীর মেয়ে এবং সুনিয়ংয়ের স্টুডেন্ট হেজিন ছুটে এসে সুনিয়ংয়ের সাথে কথা বলে। এরপরে সুনিয়ং বাড়ি ফিরে যায়, কিন্তু হেজিন আর বাড়ি ফেরেনি। তার মা হন্যে হয়ে খুঁজে বেড়াতে থাকে। পরের দিন সকালে এক বৃদ্ধ পুলিশে অভিযোগ করে সে ড্রেনের ভেতরে বা পাশে একটা মেয়ের লাশ পড়ে থাকতে দেখেছে।
কাং ফোর্স নিয়ে চলে আসে, কিন্তু কোনো লাশ না পাওয়ায় পুলিশ ভাবে বৃদ্ধ মদ খেয়ে ভুলভাল দেখেছে। তবে কাং খেয়াল করে ড্রেনের পাশে ক্ষেতের ভেতরে কাপড়ের টুকরো পড়ে আছে। সে ড্রেনের ভেতরে তাকাতেই একটা বাচ্চা মেয়ের লাশ পড়ে থাকতে দেখে। তাকেও সিরিয়াল কিলিংয়ের সেম প্যাটার্নে খুন করা হয়েছে। তো এই খুনের বর্ণনা শেষ করে কিহান কাংকে বলে সে 12-এর পাশে 2 আলাদা করে লিখেছে, কারণ এই 2টা তার জন্য স্পেশাল খুন। আর এর মধ্যে একটা খুন করেছিল খুব ছোট একটা বাচ্চাকে। কথাটা শুনে কাংয়ের পশম পর্যন্ত দাঁড়িয়ে যায়। একজন খুনি কতটা নৃশংস হতে পারে তা কল্পনা করা যায় না। তবে তার খুনের নৃশংসতা এখানেই শেষ না। পরের পর্বে আমরা তার আরও কয়েকটা খুনের লোমহর্ষক গল্প নিয়ে হাজির হব। পাশাপাশি জানতে পারবো সে কিভাবে এতদিন নিজেকে সন্দেহের বাইরে রেখেছিল। তাছাড়া জুহির খুনটা কে করেছে সেটাও এখনও ধোঁয়াশা। তাই সিরিয়াল কিলারের গল্পের শেষ অংশ শুনতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।